বাসর ঘরে বসে আছি। আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়ন্তীর সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল সদ্য বিয়ে করা স্বামী ইফাত চৌধুরীর। একটু আগে একটা আন্টি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেছিল, এই মেয়েকে ইফাজের পছন্দ করে বিয়ে করেনি। ইফাজের তো আমাদের প্রিয়ন্তীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়ন্তীর অন্য জায়গায় বিয়ে করে নিল, তাই ইফাজ ওই মেয়েকে বিয়ে করে নিল জেদ করে। পছন্দ করে না। শুনলাম প্রিয়ন্তী নাকি আবার নতুন বউয়ের বান্ধবী ছিল। প্রিয়ন্তীকে বিয়ে করে নিলে বলে ভুল হবে। আমিও জানতাম প্রিয়ন্তীর ইফাজকে খুব ভালোবাসে। ইফাজের ফুফুতো বোন ছিল প্রিয়ন্তী, কিন্তু দুদিন আগে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। ইফাজ সহ্য করতে পারেনি, হয়তো ভেবেছিল আমি সবটা জানি, তাই তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আমাকে বিয়ে করেনি। আমার পরিবারের কাছ থেকে কিনে এনেছে। এত ভারী লেহেঙ্গা, এত সাজগহনা, সব কিছু মিলিয়ে আমার অস্বস্তি লাগছে। 9টার দিকে আমাকে সুন্দর ফুলে সজ্জিত বিছানায় বসিয়ে দিয়ে গেছে। এখন বাজে 1টা 19। এই 4 ঘন্টা যাবৎ বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। হঠাৎ হাসির আওয়াজ আর কথা শুনে মনে হলো কেউ রুমে আসতেছে। ইফাজের 2 দুলাভাই টেনে ইফাজকে নিয়ে আসছে। এসে দরজা বাহির থেকে লক করে দেয়। আমি খুব ভয় পাচ্ছি। ইফাজ এসে টেনে হিঁচড়ে নিচে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ইফাজের এমন অগ্নিরূপ দেখে আমার কিছু বলার সাহস হচ্ছে না। আমি কোনো দোষ করছি বলে মনে হচ্ছে না। দোষ তো একটাই, আমি প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড। তোদের মেজাতকেই আমি ঘৃণা করি। আমি উত্তর দিতে দেরি করিনি। আপনি সেই নারীর সন্তান। থাপ্পড়টা আমার উপর পড়তেও দেরি করেনি। আমার মাকে নিয়ে কথা বলার সাহস পাস কোথায়? তোর এই নষ্ট ফ্রেন্ড যেমন ছিল, তুইও এমনই হবি। সব জানতি তুই, তাও আমাকে বলিসনি কেন বল? আমি কিছুই জানতাম না। এবার ইফাজ আমার দিকে একটু এগিয়ে এসে বলল, তুই তো এমনই। তোর মুখ দিয়ে সত্যি কথা বের হবে নাকি? কষ্ট কাকে বলে এখন থেকে বুঝতে পারবি। তোরা দুজন মিলে আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস, সেই আগুনে তোকে পড়তে হবে। আর স্বামীর অধিকার নিয়ে কখনো আমার আশেপাশে আসবি না। বলার অনেক কিছু ছিল, কিন্তু কিছুই বলতে পারিনি। তার আগে রুমের জিনিসপত্র ভাঙা শুরু হয়ে গেল। আমি ফ্লোরে পড়ে আছি, সারা রুমে ছড়িয়ে আছে কাঁচ ভাঙা। ভয়ে উঠতে পারছি না। এবার সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়া, হয়তো কষ্টগুলো সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিতে যাচ্ছে। কিন্তু অবাধ্য কি সম্ভব কষ্টগুলি উড়িয়ে দেওয়া? আমি অতসী রহমান, বাবা স্কুল শিক্ষক, কয়েক বছর ধরে বিছানায় পড়া। আমরা 3 বোন। বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে অনেক দিন। খুব কষ্ট করে এইবার উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে অতসী। ছোট 2 বোন শিমু, নীলু, 2 বোন ক্লাস 7-এ পড়ে। অভাবের সংসার, তাই তো টাকার গরম দেখে ইফাজ খুব আয়েশ করে কিনে বিয়ে করতে পেরেছে অতসীকে। অতসী দেখতে অনেক সুন্দর। গায়ে আলতা, দুধের রং গোলাপি আভা ছড়িয়ে আছে গায়ের রঙে। ঘন কালো চুলগুলো কোমর ছুঁইছি, যে কেউ দেখলে ভীষণ পছন্দ করবে। প্রিয়ন্তীও দেখতে অতসীর মতোই সুন্দর ছিল। দুজনকে সবাই বোনই ভাবত। খুব ভালো সম্পর্ক ছিল দুজনের। কিন্তু হঠাৎ কী হলো এখন যেন বুঝে উঠতে পারি না। অতসী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রেমের প্রস্তাব অনেক পেয়েছে, কিন্তু বিয়ের পর স্বামীকে ভালোবাসবে বলে তো এখনও পর্যন্ত কোনো প্রেমের অভিজ্ঞতা নেই। ক্লাস 1 থেকে ওই প্রিয়ন্তী আর অতসী একসাথে পড়ে। যদি কোনো সমস্যা হতো দুজন মিলে সব সামলে নিত। প্রিয়ন্তী অতটা চঞ্চল না, অতসী অনেক চঞ্চল স্বভাবের। প্রথম প্রথম প্রিয়ন্তী খুব ভয় পেত। ইফাজ মামাতো ভাই হলো, ও যখন ইফাজের সাথে কথা বলতে ভয় পেত, বারবার অতসীর জামার কোনায় ধরে রাখত। আস্তে আস্তে প্রিয়ন্তীও ও চঞ্চল স্বভাবের হয়ে গেল। কতবার বকুলতলায় প্রিয়ন্তী ইফাজের সাথে কথা বলছে, অতসী পাহারাদার হিসেবে সব সময় ছিল। ভাবতেই কেমন লাগে একসময় নিজের স্বামীকে প্রেম করতে সাহায্য করেছে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। কারো কোলে নিজেকে আবিষ্কার করলাম। ইফাজ কোলে তুলে বিছানায় নিয়ে জোরে ফেলে দিল। ঘটনা বুঝতে মিনিট 5 সময় লেগেছে। এত জোরে ফেলেছে মনে হয় কোমরটা ভেঙে গেছে। বাইরে থেকে নক করতে বুঝতে পারলাম এজন্য ইফাজ এভাবে আমাকে এনে বেডের মধ্যে ফেলে দিয়েছে। ইফাজ মনে হয় আমাকে অনেকবার ডেকেছে, আমি উঠি নাই, তাই এমনটা করলো। আমি বড্ড ঘুম পাগল। ইফাজ বাইরে থেকে কথা বলে এসে আমাকে ঝাঁঝালো কণ্ঠে বলে, ফ্লোরে এগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিচে যাও। কাউকে কিছু বললে বুঝবি তোর সাথে কী হয়। আমি মাথা নাড়া দিয়ে সম্মতি দিলাম। বাধ্য মেয়ের মতো উঠে সব কিছু পরিষ্কার করলাম। হাতের মধ্যে অনেক জায়গায় কেটে গেছে। ভাঙা কাচের টুকরোগুলো তুলতে গিয়ে হঠাৎ দেখতে পেলাম কতগুলো ছবি। ছবিগুলো হাতে নিয়ে দেখলাম প্রিয়ন্তী আর ইফাজের ছবি। ইফাজ মনে হয় মাঝখান থেকে ছিঁড়ে টুকরোগুলোকে একসাথে করে দেখতে হলো। সব কিছু ফেলে দিলাম, কিন্তু ছবিগুলো নিজের কাছেই রেখে দিলাম। লাগেজ থেকে বের
করলাম, কালার একটা শাড়ি বের করে ওয়াশরুমে গেলাম। গোসল শেষ করে শাড়ি পরবো, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কোনো রকম পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ইপাসের বড় বোন রিনি আপু এসেছে আমাকে নিয়ে যেতে, সাথে ইপাসও রুমে ঢুকেছে। আমাকে এই অবস্থা দেখে আপু হাসতে হাসতে শেষ, কিন্তু ইপাস একবারও ফিরে দেখলো না। যাক, বাঁচা গেল, আপু সারিয়ে পরে দিল। আপু আমাকে নিয়ে নিচে গেল, কারো মুখে তেমন হাসি নেই। যেতেই ইফাজের ফুপি বলল, টাকা দিয়ে কিনে ছেলে আমাদের বিয়ে করছে। ইফাজের মা তো বিয়ের নাম শোনার পর থেকে ওই ঘর থেকে বের হয় না। আবার ছেলের কথা ভেবে বিয়েতে না করতে পারেনি। ছেলের এমন অবস্থায় বিয়ে করাটা আবশ্যক বলে মনে করেন উনি। নতুন বউয়ের মুখখানা এখনও দেখেননি ইফাজের মা তানিয়া। প্রিয়ন্তীকে বেশ মনে ধরেছিল ইফাজের জন্য, কিন্তু বিয়ের আগে এমন করে অন্য কারোর সাথে পালিয়ে যাবে তা মোটেও কাম্য ছিল না। প্রিয়ন্তীকে ছোট থেকে খুব পছন্দ করছিল তানিয়া বেগম। অতসীকে সামনে এসে বসতেই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তানিয়া বেগম। রিনি এটা বুঝতে পেরে অতসীকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। খাবার টেবিলে জোর করে ইফাসকে অতসীর পাশে বসিয়েছে। ইফাসের বোন জামাইদের কিছু বলতেও পারছে না। রিমের জামাই মাঝখান থেকে বলে উঠল, নাও শালাবাবু, এবার বউকে খাইয়ে দাও। ইফাস কিছুক্ষণ তাকিয়ে হাসি মুখে সবার কথায় ব্যস্ত রেখে ডান পায়ে অতসীর চেয়ারে লাথি মারতেই অতসী চেয়ার থেকে পড়ে যায়। অতসী পড়ে যাওয়ার সাথে সাথে রিমা রূপা দুই বোন অতসী থেকে উঠায়। কী হয়েছে বৌমা বলো তো? জীবনে বুঝি অমন ডাইনিং টেবিলে বসে খাওনি, তাই তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছি। রূপা একটু রাগ দেখিয়ে ফুপিকে বলল, ফুপি, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। অতসী চেয়ারে বসে, ঠিকই, হয়তো শরীর খারাপ তাই পড়ে গেছে। ও, আমি তো এখন মাত্র আসলাম, এসে দেখলাম বউ নিচে পড়ে গেল, তাই ভাবলাম হয়তো বসতে পারিনি ভালো করে, তাই পড়ে গেছে। অতসী মুখে হাত দিয়ে কান্না করছে। রূপা অতসীর অবস্থা দেখে রুমে নিয়ে গেল। অতসী, কান্না করো না, ফুপিয়ে একটু এমনই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। অতসীকে বেডের উপর বসিয়ে রূপা চলে যায়। অতসী ভালো করে বুঝেছে ইফাস চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়েছে। হয়তো অন্য কারো চোখে পড়েনি এটা। আমার স্পর্শে আসলে এভাবে তোমাকে কষ্ট পেতে হবে, সো দূরে থাকো। দরজার দিকে তাকাতে দেখলো ইফাস রুমে ঢুকতে ঢুকতে আমাকে এসব কথা শোনাচ্ছে। চোখ মুছে উত্তর দিলাম, আমি কখনো নিজের ইচ্ছাতে আপনার স্পর্শে আসতে চাইনি, আর কখনো চাবও না আপনার স্পর্শ। ছি, এত খারাপ একটা মানুষের সাথে প্রিয়ন্তী কী করে পারলো এতদিন প্রেম করতে? কথাটা বলার সাথে সাথে আমাকে উঠিয়ে আমার বাহু চেপে ধরে বলো, তুই জানতি সব? তাহলে আমার ধারণা ঠিকই, তুই ইচ্ছা করে প্রিয়ন্তীকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস। তুই সব জানতি? এত শক্ত করে আমার বাহু চেপে ধরে আছে, মনে হচ্ছে আমার হাত দুটো কেউ ভেঙে নিয়ে যাচ্ছে। ব্যথায় আমি করে শব্দ করতে ইফাজ আরও জোরে চেপে ধরে। ইফাজ! রূপা আপুকে দেখে ইফাজ আমার থেকে সরে দাঁড়ায়। মেয়েটাকে কি মেরে ফেলবি নাকি? যা হয়েছে ভুলে যা। প্রিয়ন্তী কি এখনও বাচ্চা নাকি যে কারো সাহায্য লাগবে? এমন তো হতে পারে অতসী প্রিয়ন্তী ও রাহুলের প্রেমের কথা কিছুই জানতো না। এমন তো হতে পারে আপু এই মেয়েটা সব জানে, এর জন্য এই মেয়েকে কষ্ট পেতে হবে? তুই কি অতসীকে বিয়ে করছিস কষ্ট দেওয়ার জন্য নাকি? ইফাস কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আপু আমাকে তার পাশে বসিয়ে বলল, ধৈর্য হারিও না বোন, এখন একটু পাগলামি করবে, কদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো, তোমাকে দাদিমা ডাকছে, দেখা করে আসবে। অতসী চোখের পানি মুছে রূপার সাথে ইফাজের দাদিমার রুমে প্রবেশ করে। অতসী রুমে প্রবেশ করতে হাবিবা বেগম বলল, নাতবউকে নিয়ে এনেছিস? অতসীকে টেনে নিয়ে নিজের পাশে বসালো। মুখের বয়সের ভার স্পষ্ট থাকলে বেশ শক্তপোক্ত এখনও। সাদা প্লাস আকাশি সংমিশ্রণ একটা শাড়ি পরেছে, হাতে রূপার চুড়ি, নাকে ফুল নেই, গলায় একটা চিকন চেন। অতসী বসে বসে হাবিবা বেগমকে দেখছে। হাবিবা বেগম হাতে থাকা তসবিটা রেখে আলমারি থেকে একটা বিশাল বড় বাক্স বের করলো। অতসীর সামনে রেখে এনে বলল, এখন এটা থেকে যা বের হবে সব তোর জন্য রেখেছি। ইফাজ আমার একমাত্র নাতি, তাই বিয়ের কথা শুনে সব কিছু আগের থেকে গুছিয়ে রেখেছিলাম। কথাগুলো বলতে বলতে একটা বাক্স খুলতে লাগলো। বাক্স খুলতে দেখলো সাইডে লাল টুকটুকে একটা শাড়ি আর কিছু গোল্ডেন জুয়েলারি আর একটা বোরখা নিকাব। এগুলো পরে আমার দাদু ভাইয়ের সামনে যাবে, দেখবি তোর সোহাগ আরও বেড়ে যাবে। রাতে কিন্তু অবশ্যই শাড়িটা পরে আমার রুমে আসবে। কথাটা শুনে বেশ লজ্জা পেলাম। এটা দেখে দাদিমা হাসি দিয়ে আমাকে এগুলো নিয়ে রুমে চলে যেতে বললেন। রাতের বেলা দাদিমার কথা মতো লাল শাড়িটা পরলাম। দাদিমার কথা মতো শরীর শাড়ি পরলাম না, নয়তো কখনো পরতাম না। জুয়েলারি বাক্স থেকে চুড়ি জোড়া পরার পর দেখলাম নুপুরও আছে। নুপুর পরা বরাবরই প্রিয়। নুপুরগুলো পরে নিলাম। হালকা সাজগোজ করে দাদিমার রুমের দিকে গেলাম। দাদিমার রুমে ঢুকতেই দেখলাম ইফাজ বসে আছে। ইফাজকে দেখে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইফাজ এখানে জানলে কখনোই আমি আসতাম না। আমাকে দেখে দাদিমা হাসি মুখে আমার সামনে এসে হাত ধরে টেনে নিয়ে ইফাজের সাথে বসিয়ে দেয়। জোরে জোরে রিমি আপুকে ডেকে নিজের রুমে নিয়ে আসে। দাদিমা, আমি কি দিল্লি চলে গেলাম নাকি? এত জোরে ডাকতেছে কেন? আরে দেখবি, আয় আমার নাতিকে আর নাতনি বউকে কেমন লাগছে। রিমি দুজনকে দেখে বলল, বেশ মানিয়েছে রে তোদের। মানিয়েছে তো, দেরি করছিস কেন? কটা ছবি তোলেন।
নাও দাদুভাই নাচবো, একটু ভালো করে ধরে বসে তো। দুজনের মাঝে এত ফাঁকা জায়গা থাকলে তো মাঝখানে আরেকজন ঢুকে যাবে। রিমি আর রূপার হাজব্যান্ডরাও এসে দাদিমার রুমে হাজির। সবাই বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য। ইফাজ কিছু চেয়েও বলতে পারছে না, আবার অতসীকেও সহ্য করতে পারছে না। ইফাজ অতসী দুজনে বেডে বসা ছিল। বেশ আগ্রহ দেখিয়ে রিমের হাজব্যান্ড তাদের সাথে ছবি তুলতে গেল। বেডের এক সাইডে অতসী, তারপর ইফাজ, তারপর রিমির হাজব্যান্ড। রিমির হাজব্যান্ডের বসার সাথে সাথে ইফাজকে ধাক্কা দিয়ে অতসীর দিকে দিয়ে দিচ্ছে। অতসী একবারে দেওয়ালের সাথে মিশে গেছে। তারপরও ইফাজ ধাক্কা খেয়ে অতসীর দিকে আসছে। দুজনে খুব কাছাকাছি চলে এসেছে। ইফাজ বিষয়টা বুঝতে পেরে ফোন কানে নিয়ে উঠে পড়তেই রিমির হাজব্যান্ড অতসীর দিকে অনেকটা ঝুঁকে পড়ে। এটা দেখে সবাই হাসছে। রাত প্রায় ৩টার মতো বাজে। ইফাজ এখনও বাড়ি ফিরেনি। অতসী দরজার দিকে তাকিয়ে বসে আছে। আর কত বসে থাকবো? তানিয়া বেগম এমনিতে ছেলে বাসায় ফিরেনি বলে অতসীকে বেশ কথা শুনিয়ে গেছে। যাওয়ার সময় বলে গিয়েছে ছেলে বাসায় না ফিরলে যেন তাকে গিয়ে বলে আসে। কিছু একটা ভাঙার শব্দে অতসী বাইরে গেল। বাইরে যেতে দেখলো ইফাজ এসেছে। ফুলদানি ভেঙেছে তাই শব্দ হয়েছে। ইফাজ ভাঙা ফুলদানির কাছে বসে আছে। অতসী দৌড়ে গিয়ে ইফাজকে ধরতেই বলতে শুরু করলো, তুমি জানো এই ফুলদানির মতো যে আমার জীবনটা ভেঙে গিয়েছে। আমি তো ঠিক ভালোবাসতাম, কিন্তু আমাকে ভালোবাসেনি। সত্যি কাউকে ভালোবাসলে অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমাকে প্রিয়ন্তে তাই গিয়ে বুঝিয়েছি। ইফাজের কথা শুনে স্পষ্ট বুঝতে পারলাম নেশা করে এসেছে, মুখ থেকে খুব একটা বাজে গন্ধ আসছে। ব্যাপারটা বুঝতে পেরে অতসী কোনো রকমে উঠিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। অতসী শুইয়ে দিয়ে আসতেই নিলে ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়। থাকো না আমার সাথে প্লিজ। আমি গেলাম না। ইফাজের পাশে বসলাম। ইফাজ আমার হাতটা ওর বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবলাম এরকম ছোট ছোট ভালোবাসার অধিকারী আমি হতাম যদি না আমার স্বামী ইফাজ না থাকতো। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করে রাজ্যের ঘুম ভর করলো। দরজা কেউ ভেঙে ফেলছে এমন শব্দে ঘুম থেকে উঠতে দেখলাম ইফাজ আমার হাতটা আগের ন্যায় ধরে আছে। আমি আস্তে করে ছড়িয়ে দ্রুত গিয়ে দরজা খুললাম। দরজা খুলতে দেখলাম ইফাজের মা। এত বেলা করে ঘুম থেকে উঠলে এ বাড়িতে নয় বাবার বাড়িতে চলে যাও। মা, কালকে রাতে আপনার ছেলে আসতে দেরি করেছিল তো তাই। ব্যাস, অনেক শুনেছি। আমি বলেছি না ইফাজ আসলে আমাকে ডাকবে। সরি মা, মনে ছিল না। কিচেনে আসো, রান্না করবে। জি মা, আসছি বলেই ফ্রেশ হয়ে নিলাম। রাতে আমার মনে ছিল না মাকে ইফাজ এসেছে এই কথাটা বলার জন্য, কিন্তু আমি চাচ্ছিলাম না ইফাজকে ছেড়ে যেতে। নিচে যেতে দেখলাম সবাই বসে গল্প করছে। আমি ওদিকে না গিয়ে সোজা কিচেনে ঢুকলাম। আমাকে দেখে কাজের লোকটা মুখখানা মলিন করে বলল, আরে নতুন বউ, তুমি কিচেনে এসেছো কেন? মা বলেছেন তাই। তানিয়া খালাম্মা বলেছে আপনাকে কিচেনে আসার জন্য। উনি তো কখনোই কিচেনে আসেন না। তাহলে আপনাকে বললো কেন? আপনার নাম কি আপু? আপামনি, আমার নাম রানু। আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন? আপনি আমার থেকে অনেক বড়। আমাকে তুই অথবা নাম ধরে ডাকতে পারেন। ঠিক আছে, তাহলে দেন আমি রান্না করি। আপনি সরে দাঁড়ান, আমাকে হেল্প করুন। তুমি দাঁড়াও, দেখো আমি কিভাবে নাস্তা বানাই। আমি একটা হাসি দিয়ে রানুকে সরিয়ে নাস্তা বানানো শুরু করলাম। নাস্তা বানানো শেষ করে কিচেন থেকে বের হতে দেখলাম ইফাজের ফুপি আর মা বসে আছে। আমাকে দেখেই ফুপি বলে উঠলো, কী গো, রান্না বান্না কিছু পারো নাকি এমনি কিচেনের সংসারে দাঁড়িয়ে থাকতে আছো? আমি মুখে হাসি টেনে বললাম, আপনার যেমন মনে হয় ফুপি। কথাটা বলে আর দাঁড়ালাম না, সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি ইফাজ এখনও ঘুমাচ্ছে। বেলা তো অনেক হয়েছে তাই ডাকতে গেলাম, কিন্তু কয়েকবার ডাকার পরে যখন উঠছে না তখন হাত ধরে হালকা করে টান দিয়ে ডাকলাম, এই যে শুনছেন, বেলা অনেক হয়েছে। ইফাজ আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিল। কী ব্যাপার, তুমি আমাকে স্পর্শ করছো কেন? অনেকক্ষণ ডাকলাম, উঠেননি তাই। শোনো, আমাকে ছোঁয়ার পর ঠেকানো অজুহাত দিবে না। কোনো ইন্টারেস্ট নেই আপনার প্রতি। ও হ্যালো, নিজেকে আয়নায় দেখছো? হ্যাঁ, আমি দেখতে খারাপ, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কোনো এক নায়িকাকে দেখে বিয়ে করতে পারতেন। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। ইফাজ টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আমি আবার নিচে চলে গেলাম। সবার নাস্তা দিয়ে টেবিলে রেডি করে টেবিলে রাখলাম। রূপা আর রিমি আপু এসেছে, সাথে ওদের হাজব্যান্ড। রূপা আপু চেয়ার টেনে বসতে বসতে বললো, অতসীর নাস্তা বানিয়েছো নাকি? হ্যাঁ আপু। যাক, ভাইয়ের বউয়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছেটা আজ পূরণ হলো। তা আমার ভাইটাকে দেখছি না যে? ইফাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো, এই আপু আমি চলে এসেছি। আর একটু লেট করলে উঠতেই তো আমাদের দেখতে পেতি না। কেন, আজকেই চলে যাবে নাকি? হ্যাঁ, তোর দুলাভাইয়ের ছুটি শেষ, এখন থেকে গিয়ে অফিসে জয়েন করবে। ভাইয়া চলে যাক, তুই থাক। না, তা হয় না। তুই অতসীকে নিয়ে আমাদের বাসায় কবে বেড়াতে যাবি তা বল। কথাটা শুনে ইফাজ ফোনটা নিয়ে চলে গেল। কথাটা শোনার সাথে সাথে বেশ ব্যস্ত হয়ে পড়েছে ইফাজ। হয়তো চায় না সবার সামনে অতসীকে আবার একগাদা অপমান করুক।
সবাই খাওয়া শেষ করে চলে গেল। কি অদ্ভুত, অতসীকে কেউ একবারও বলল না খাওয়ার কথা। বাবার কথা মনে পড়ে গেল। অতসীর বাবা 3 মেয়েকে রেখে একটা দানাও মুখে তুলত না। রোজকার কলেজে যাওয়ার আগে বাবার সাথে বসে খেত। অতসী যদি কখনো রাগ করে থাকতো তখন বাবা বাচ্চাদের মতো অনেক গল্প করে রাগ ভাঙাতো। আর আজ 2 দিন হলো বাবার কণ্ঠটাও শুনতে পাইনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে নিলাম। খাবারটুকু মুখে দিতে বাবার কথা মনে পড়ে গেল। কান্না পাচ্ছে খুব, তাই ভয়ে ভয়ে গিয়ে ইফাজের মাকে বললাম, মা ফোনটা একটু দিবেন, বাবাকে কল দিব। উনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিল, একটু পর তোমার বোনেরা আসবে, তখন তো বাসায় যাবে, বাসায় গিয়ে না হয় বাবাকে দেখবে। কথাটা স্পষ্ট বুঝলাম উনি ফোন দিবেন না, তাই চলে আসলাম। মনে মনে কষ্টের পরিবর্তনে আনন্দ লাগছে, কারণ আমি আজকে বাসায় যেতে পারবো। দুপুরের আগে সব রান্না শেষ করে ফেললাম। গোসল সেরে নেভি ব্লু একটা শাড়ি পরে নিলাম। ইফাজ সকালে নাস্তা করে অফিসে গেছে, তারপর এখনও ফিরেনি। হাতে ফোন নাই বলে অপর সময়টা দীর্ঘ হলো। ফোন থাকলে হয়তো জানতেই পারতাম না আমার বোনেরা কোথায় আছে। এই কয়দিনে এই বাসায় আসার পর দম বন্ধ হয়েছে। আজকে বাঁচায় যেতে পারবো, এটা মনে হচ্ছে আমি জেলখানা থেকে ছাড়া পাচ্ছি। বাইরে গিয়ে মন ভরে নিঃশ্বাস নিতে পারবো। কিছুক্ষণের মধ্যে আমার বোনেরা চলে এসেছে। শিমু নীলু আমাকে দেখে জড়িয়ে ধরছে, সাথে আমার এক চাচাও এসেছে। সবার সাথে কুশল বিনিময় করে পর ওদেরকে খাবার দিলাম। শিমু নীলুকে নিয়ে আমি উপরে এসে ব্যাগ গুছিয়ে নিচে নামলাম। আপু, তুমি ইফাজ ভাইয়ার কাপড় নিলে না কেন? উনি মনে হয় আমার সাথে যাবে না। কেন যাবে না? আমরা দুজন আজকে ইফাজ ভাইয়াকে নিয়েই বাসায় যাব। নীলু, অযথা জেদ করিস না। তানিয়া বেগমের রুমে ঢুকতে ঢুকতে বলল, ইফাজকে কল দিলাম, তার নাকি আস্তে আস্তে 7টার মতো বেঁচে যাবে। এখন বাজে 3টা, চাই যেতে পারছে না। তোমরা তোমাদের বোনকে নিয়ে যাও। আমরা একটু লেট করে হলেও ইফাজ ভাইয়াকে নিয়ে যাব। শিমু নীলুর হাজার বলা সত্ত্বেও দুজনে বসে ওয়েট করছে। অতসী বসে আছে। অতসীকে কষ্ট দিয়ে ওইটা বিষয় না, কিন্তু আজকে যদি ইফাজ না যায় তাহলে শিমু নীলু খুব কষ্ট পাবে। কলিং বেল বাজতেই রানু গিয়ে দরজা খুলে। ইফাজ কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। আপু, ভাইয়া কি আমাদের দেখতে পায়নি? হয়তো দেখতে পায়নি। আচ্ছা, তাহলে আমরা উপরে যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি। শিমু নীলু দুজনে আমাকেও রেখে উপরে উঠে গেল। আমি ওদের পিছন পিছন গেলাম। ভাইয়া, ইফাজ একবার তাকিয়ে রাগী মুড নিয়ে বলল, কারো রুমে ঢুকতে হলে অনুমতি নিতে হয় জানো না? নীলু মাথা নিচু করে উত্তর দিল, সরি ভাইয়া, কেন এসেছো? আপু তো আমাদের সাথে যাবে, ভাইয়া আপনিও চলুন না। নিজের বোনকে নিতে এসেছো, বোনকে নিয়ে যাও। ভাইয়া এভাবে বলছেন কেন? হয় বোনকে একা নিয়ে যাও, নয়তো রেখে যাও। আর একবার কিছু বললে তোমার বোনকেও যেতে দিব না। এতক্ষণ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ইফাজ কী বলে, আর দেখা ছাড়া তো আমার কোনো উপায় নেই। নীলু চল। কিন্তু আপু, যদি আর একটা কথা বলিস তাহলে আমিও যাব না। নীলু আর কথা বলল না। বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে বোনদের মুখের দিকে তাকাতেই বুকের ভিতরে চাপা কষ্টগুলো আমার উকি দিতে শুরু করলো। আমার বোনেরা হয়তো ভালো করেই বুঝতে পেরেছে ইফাজ আর আমার সম্পর্কটা কতটা খারাপ। বাসার সামনে আসার পর মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, কেমন আছিস মা? আমি উত্তর দেওয়ার আগে শিমু উত্তর দিল, টাকার জন্য তো আপুকে বিয়ে দিয়েছে, সুখের জন্য না। তাহলে এমন কেমন আছে জিজ্ঞাসা করাটা তোমার কি মানায়? মা আমাকে ছেড়ে শিমুকে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? ইফাজ ভাইয়া আমাদের সাথে আসেনি। নীলুর সাথে যেভাবে কথা বললো তাতে মনে হয় না তোমার মেয়ে ভালো আছে। ইফাজ আসেনি মানে? আর কিভাবে কথা বলছে এসব? ইফাজের এসব কথা শোনালে মা অসুস্থ হয়ে যাবে, তাই বললাম, মা ইফাজ আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি। অফিসে কালকে একটা মিটিং আছে, তাই আসতে পারিনি। আমাকে নিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখবো নাকি ভিতরে ঢুকতে দেবা? মাকে বিভিন্ন কথা বলে আমি ব্যাপারটা ভোলানোর চেষ্টা করলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা গরম গরম ভাত, আলু ভর্তা, কাঁচা কলার ভর্তা করে আনলো, সাথে চিকেন। মায়ের হাতের রান্না স্বাদ মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রান্নার স্বাদ। দেরি না করে খেতে বসে পড়লাম। খাবার শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। বেশ ক্লান্ত লাগছে। কদিন ধকল সামলাতে ঘুমের বড্ড প্রয়োজন, তাই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে ঘুম ভেঙে যায় অতসীর। ঘুম ভাঙতে ব্যালকনিতে চলে আসলে বৃষ্টির পানিতে মুখ ভেজাচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো ছোঁয়ায় অযথা চেষ্টা করলো। আজ অনেক দিন পর হাসলো অতসী। এতদিন নরকে ছিল মনে হয়, এখন মুক্ত বাতাসে প্রাণ খুলে অক্সিজেন নিচ্ছে। অতসী রুমে ঢুকে ফোন হাতে নিতে দেখলো 11টার মতো বাজে। অতসী ফ্রেশ হয়ে বাবার রুমের দিকে গেল। হঠাৎ ফোনটা শব্দ করে আর নিজের রুমে এসে ফোন দিল। রিসিভ করেই ওপাশ থেকে যে শব্দ আসলো তা অতসী আশা করেনি। প্রিয়ন্তী, তুই কেমন আছিস? অতসী, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে আবার জিজ্ঞাসা করছিস কেমন আছিস? সরি, আমি ইচ্ছে করে করিনি। কেন কল দিয়েছিস? প্রিয়ন্তী নামের আমি কাউকে চিনি না। আমি যে প্রিয়ন্তীকে চিনতাম সে মরে গেছে। অতসী, প্লিজ কথাটা শোন। কি শোনাবি? কিভাবে একজনকে ঠকিয়ে অন্যজনকে বিয়ে করছিস? আমি তোকে সব বলবো। তুই কালকে 10টায় আমাদের কলেজের সামনে চলে আসবি। তোর সাথে কথা আছে ইফাজ সম্পর্কে। তুই নাকি ইফাজকে বিয়ে করেছিস। ইফাজ সম্বন্ধে কথা শুনে আমি ওর সাথে দেখা করতে রাজি হলাম। কিভাবে বলবো ইফাজ সম্পর্কে? আমি তো জানি ওদের সম্পর্ক ছিল, আর কি বলবো? এসব ভাবতে ভাবতে বাবার রুমে গেলাম। কালকে আসার পরেই
গিয়েছিলাম, কিন্তু বেশি কথা হয়নি। বাবা আসবো? হ্যাঁ মা আয়। আমাকে দেখে বাবা উঠে বসার চেষ্টা করলো, নিজেকে উঠতে পারে না, তাই আমি উঠিয়ে বসিয়ে দিলাম। তো শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? জি ভালো বাবা। ইফাজ তোর সাথে ভালো ব্যবহার করো তো? হ্যাঁ বাবা। তুই সুখে থাকলে আমরা সুখে। আচ্ছা বাবা, কখনো যদি আমি তোমাদের কাছে চলে আসি তাহলে কি আমাকে তোমরা গ্রহণ করবে? এই কথা কেন বলবি না? তোর শ্বশুরবাড়ির লোকজন কি ভালো না? না বাবা, তেমন কিছু না, শুধু জানতে ইচ্ছে হলো। বাবা মা কি কখনো নিজের সন্তানকে দূরে ঠেলে দেয়? তোরাই আমার সব। কখনো যদি মনে হয় তুই ভালো নেই, তাহলে সোজা বাবার কাছে চলে আসবি। আমি মুখে হাসি টেনে মাথা নাড়ালাম। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি বাসায় কি বলে পিয়ন্তির সাথে দেখা করতে যাব। মা যদি জানতে পারে কখনো পিয়ন্তির সাথে দেখা করতেই দিবে না, তাই সিদ্ধান্ত নিলাম মাকে না বলেই যাব। সকালে ঘুম থেকে উঠে পড়লাম, 9:30টার দিকে রেডি হয়ে বের হতে যাবো, ঠিক তখনই মা এসে সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? কাজ আছে, একটু কলেজে যাব। কলেজের কথা শুনে মা আর কিছু বলল না। আবার পা বাড়াতে মা ডাক দিল, এই 2 দিনের ভেতর তো ইফাজ একবারও কল দেয় না, তাহলে কি ইফাজ তোকে পছন্দ করে না? তেমন কিছু মা, না মা, দেখবে কল দিবে। এই বলে বাসা থেকে বের হয়ে আসলাম। কলেজের সামনে আসতে দেখলাম দূরে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। আমি রোড ক্রস করে যাওয়ার সময় হঠাৎ সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। আমি গাড়িটা দেখে থেমে গেলাম। গাড়ির দিকে তাকাতেই দেখলাম গাড়ি থেকে ইফাজ নেমে আসছে। ভয়ে আমার জ্ঞান হারানোর অবস্থা। এখানে কি করছো? এমনি একটু কলেজে আসছিলাম। ইফাজ চারপাশে চোখ বুলিয়ে বলল, চলো বাসায় যাবে। আমি একটা বড় করে নিঃশ্বাস ফেললাম। বিলম্ব না করে গাড়িতে গিয়ে বসলাম। ইফাজ গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করলো, প্রিয়ন্তী সাথে আবার কি প্ল্যান করতে আসছিস? আমাকে মারান নাকি? কি বলছেন এসব? বাংলায় বলছি, তাও বুঝতে পারছিস না? আমি সব জানি। প্রিয়ন্তী তোকে কল করে দিয়ে কি বলেনি আজ দেখা করার জন্য? আমি সোজা উত্তর দিলাম, হ্যাঁ প্রিয়ন্তী আমাকে কল করে বলেছিল দেখা করতে ওর সাথে, নাকি আপনার সম্বন্ধে কিছু বলতে চাই। ইফাস গাড়ির স্পিড এতটা দ্বিগুণ করে দেয়, এত স্পিডে গাড়ি চালাচ্ছে বিধায় আমি ঠিকভাবে বসে থাকতেও পারছি না। আরে করছেনটা কি? এভাবে কেউ গাড়ি চালায়? অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু। ইফাজ বাসার সামনে গাড়ি থামাতেই বললাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তো আমার বাবার বাসায় যাব। ইফাজ মুখ দিয়ে টু শব্দটা বের না করে অতসীর হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায়। বাসার ভিতরে যেতে অতসীর সামনে দাঁড় করিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। অতসী ছিটকে গিয়ে সোপায় ভারী খায়। ইফাজ আবার উঠিয়ে এনে মারার জন্য হাত উঁচু করতে যাবে, তখনই অতসী জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। রানু দৌড়ে এসে অতসীকে রুমে নিয়ে যায়। তানিয়া বেগম দূর থেকে দাঁড়িয়ে ছেলেকে দেখে, কিন্তু ছেলেকে কিছুই বলে না। উল্টে রানুকে বলেছে রুমে শুইয়ে রেখে চলে আসার জন্য। রানু অতসীকে বিছানায় শুইয়ে দেয়। অতসী শুয়ে শুয়ে কাঁদছে। জীবনটা এমন না হলেই পারত। দিন কয়েক ব্যবধানে জীবনটা জাহান্নাম হয়ে গেল। অতসী ঘুমিয়ে আছে। ইফাজ রুমে ঢুকে অতসীর পাশে গিয়ে অতসীর হাত ধরতেই অতসীর ঘুম ভেঙে যায়। আমাকে এভাবে স্পর্শ করছেন কেন? আমার বউকে আমি কি করব তা তো জিজ্ঞাসা করব? তোর বাবাকে অনেক টাকা দিয়েছি, তোকে বিয়ে করছি, সো কোনো কথা বলবি না। আপনি তো বলেছিলেন আপনার কাছে স্ত্রীর অধিকার না চাইতে, তো এখন আপনি নিজেকে সংযত করুন। তখন বলেছিলাম, এখন মত পাল্টাছি। অথচ অসুস্থ শরীর নিয়ে এত কথা বলতে চাইনি বলে উঠে চলে যেতে চাইল, কিন্তু ইফাজ সাথে সাথে হাত ধরে ফেলল। অথচ অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও ইফাজের সাথে পেরে উঠল না। অবশ্যই ইফাজ তার স্বামী, অতসীর উপর সব অধিকার আছে, কিন্তু ভালোবাসা তো কাছে টেনে নেয়নি। একগাদা ঘৃণা বুকে ধারণ করে ইফাজ কাছে টেনে নিয়েছে। রাত প্রায় 3টা বাজে। অথচ ফ্লোরে শুয়ে আছে ইফাজ। বেডের উপর বসে সিগারেট খাচ্ছে আর ফোনে কারোর সাথে চ্যাটিং করছে হয়তো। অথচ সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। অসহ্য যন্ত্রণা আর গন্ধে মনে হচ্ছে মরে যাবে। তাই নিজেকে কন্ট্রোল করে ঘুমানোর চেষ্টা করলো। কারো চিৎকার চেঁচামেচিতে অতসীর ঘুম ভেঙল। নবাবের মেয়ে হলে রাজপ্রাসাদে থাকতি, বিয়ে করে শ্বশুরবাড়ি আসার কী দরকার ছিল? খাবি আর ঘুমাবি, সংসারে অশান্তি করবি, এটা ছাড়া তো আর কোনো কাজ নেই। অথচ মিটমিট করে চোখ খুলে দেখে তানিয়া বেগম। মা, আমার শরীরটা খুব খারাপ, নয়তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়তাম। ওইসব বুঝি না। রান্না শেষ করে দ্রুত রুমগুলি মুছে ফেলো, বাসায় মেহমান আসবে। প্রচণ্ড শরীর খারাপ নিয়ে উঠে পড়লাম। কোনো রকম ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিচেনে ঢুকে নাস্তা বানাতে যাবো, ঠিক তখনই রানু বলল, নতুন বউ, তোমার শরীরটা মনে হচ্ছে ভালো না, তুমি বসো, আমি নাস্তা বানিয়ে দিই। রানু আমাকে সরিয়ে নাস্তা বানাতে যাবে, ঠিক তখনই ইফাজের মা এসে বলল, রানু চল, আমার সাথে কাজ করবি। কিন্তু খালাম্মা। কিন্তু কিসের? আমি তোর মালিক নাকি তুই আমার মালিক? মাফ করবেন খালাম্মা। এটা বলে তানিয়া বেগমের সাথে রানু চলে যায়। অতসী খুব ভালো করে বুঝতে পারলো, এখন যদি মরেও যায় তাহলে কাজগুলো করতে করতেই মরে যাবে। অতসী রান্না শেষ করে টেবিলে নাস্তা দিল। ইফাজ রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে
থাকতে বসে পড়ল। ইফাজ নাস্তা শেষ করে সোজা অফিসের জন্য বেরিয়ে গেল। একবারের জন্য অতসীর দিকে তাকায়নি। অতসী খেয়েছে কি না তাও জানতে চায়নি। সবাই নাস্তা করে চলে যাওয়ার পর রানু আর অতসী একসাথে নাস্তা করতে লাগলো। খাবার খেতে গিয়ে দেখে একজন খেতে পারবে এমন খাবার বেঁচে আছে, বাকিটা তানিয়া বেগম ফ্রিজে রেখে দিয়েছে। রানু খাবারের দিকে তাকিয়ে বলল, নতুন বউ, তুমি একদম চিন্তা করো না, এটুকু খাবার আমরা দুজন মিলে খেয়ে ফেলতে পারবো। আমি রানুর দিকে তাকিয়ে দেখলাম, মনে মনে ভাবলাম, সবাই মানুষ হতে পারে না। কেউ শিক্ষা ধন সম্পদ থেকে মানুষ হতে পারে না, আবার কেউ শিক্ষা ধন সম্পদ না থেকেও সৎ মানুষ। ক্ষুধা পেয়েছে খুব, তাই আর না করলাম না। দুজন মিলে খাবারটুকু শেষ করে আমি উঠে চলে আসলাম। শাশুড়ির কথা মতো পুরো বাড়ি ধোয়া মোছার কাজে লেগে পড়লাম। বাসা মোছা প্রায় শেষ পর্যায়ে, মেইন ডোরের সামনে অংশটুকু মুছতে পারলেই শেষ। আমি সামনেই অংশটুকু মুছতেছিলাম, ঠিক সেই সময় তানিয়া বেগম বাইরে থেকে ময়লা জুতো নিয়ে প্রবেশ করলো। আমি কিছু বলার আগে উনি ওনার রুমে চলে যায়। এমন অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে খুব। এত কষ্ট করে এইটুকু মুছলাম আর এটা কি করলেন? চোখে পানি মুছে আবার শাশুড়ির রুম থেকে মুছে আনলাম। গোসল সেরে আমি শুয়ে পড়লাম। এত কাজ বাসায় কখনো করিনি, বড্ড কষ্ট হচ্ছে বসে থাকতে। চোখ বন্ধ করে দু চোখে ঘুম ভর করলো। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম ইফাজ কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপে কাজ করছে। আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, আজকে কত তারিখ? আমার দিকে না তাকিয়ে উত্তর দিল, 24। আমাকে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে দিবেন? আবার অনার্সে ভর্তি হয়ে কী করবি? আমাকে ছেড়ে অন্য ছেলের কাছে যাবি? এগুলো কি বলেন আপনি? চিল্লাস কেন? আর কখনো এসব মুখেও আনবি না। আমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কিচেনের দিকে গেলাম। তা মহারানী ঘুম থেকে উঠেছে দেখি। ঘুম ভেঙেছে রানী সাহেবা? আপনি উনি উঠলেন কেন? আপনার অর্ডার করতেন, আপনার জন্য চা কফি নিয়ে যেতাম। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই। আপনার মুখ থেকে আমি রচনা শুনতে চাই না। হয়তো কাজে হাত দিন, নয়তো আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। ওনার এমন কথা না চাইতেও আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কিচেনে আসার সাথে সাথে তানিয়া বেগম কিচেন থেকে চলে যায়। তানিয়া বেগম কিচেন থেকে চলে যাওয়ার সাথে সাথে রানু এসে বলল, নতুন বউ, দেরি করো না, কাজে লেগে পড়ো। তোমার শ্বশুরের বাড়ি থেকে মেহমান আসবে। রান্না ভালো না হলে আবার তোমাকেই কথা শোনাতে হবে। অত সে আঁচলটা কোমরে গুঁজে কাজে লেগে পড়ে। রান্না করতে করতে ভাবতেছে, কিছু কিছু মানুষের কথা আগুনের ন্যায় মতো শরীরটাকে জ্বালিয়ে দেয়। সত্যি বিয়ে হলে মানুষের পরিবর্তন হতে হয়, হয়তো নিজের ইচ্ছায়, নয়তো পরিস্থিতির শিকার হতে। অত সে রান্না শেষ করে বের হবে, ঠিক তানিয়া বেগম সামনে এসে দাঁড়ালো। এই যে শোনো, এই শাড়িটা খুলে ভালো একটা শাড়ি পরো। আবার বাবার বাড়ির মানুষের সামনে অমন রূপ নিয়ে গেলে তোমাকে কাজের মেয়ে বলে গণ্য করবে না। চুপ করে শুধু শুনলাম, আর বলার কোনো ভাষা নেই বললেও চলবে। বিয়ে হলো তো আবার শাশুড়ির মুখে মুখে কথা বলা যায় না। সমাজে কত নিয়ম, সমাজে এত এত নিয়ম আছে, কিন্তু আমার মতো অসহায় নারীদের জন্য কোনো নিয়ম তৈরি হয়নি। এই বিড়বিড় করে কী বকছো? মা, আমি আপনাকে বকতে যাব কেন? বলা তো যায় না বাপু, ভালো কথা হলেও তো জোরেই বলতে। পরের বার থেকে কথা বলার সময় মাইক লাগিয়ে নেবনি। মনে মনে কথাটা বলে কিচেন থেকে বের হয়ে সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে নিলাম। শাড়িটা চেঞ্জ করে আয়নার সামনে আসতে দেখলাম ইফাজ রেডি হচ্ছে। আমাকে রেডি হতে দেখে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছে আপনি? সব কৈফিয়ত কি তোকে দিতে হবে? কথার কি ধরন! এর থেকে নিম পাতারও স্বাদ মনে হয় ভালো। আমি বিনা বাক্যে রুম ত্যাগ করলাম। দাদিমার রুমে গিয়ে ঢুকতে দাদিমা আমাকে কাছে টেনে নিল। লক্ষ্মী একটা মেয়ে, ইফাজ খুব ভাগ্য করে তোর মতো একটা মিষ্টি বউ পেয়েছে। কিন্তু তোর সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা জানি না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তাই হবে দাদিমা। তুমি শুধু দোয়া করো আমি যেন সবসময় নিজেকে ঠিক রাখতে পারি। দাদিমা আমাকে ছেড়ে আয়নার সামনে গিয়ে চুলে খোপা করে নিলাম। মুখে স্নো আর চোখে কাজল দিয়ে নিলাম। সাজ বলতে এইটুকুই, সবসময় আমার সাজগোজ। দাদিমার সাথে আরও কিছুক্ষণ বসে বসে থেকে নিজের রুমে চলে গেলাম। ইফাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এভাবে এগোচ্ছেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিল থেকে পিন নিয়ে শাড়িটা এমনভাবে আটকে দেয় যেন সাইড দিয়ে শরীরে কোনো অংশ বের না হয়। আপনি আমাকে দিন, আমি বাকিটুকু করে নিই। বেশি কথা বলো না, আর বাসায় যারা আসবে তাদের সাথে বেশি কথা বলবে না। আমি অবাক নয়নে তাকিয়েছি। এ আবার কেমন রূপ! এক এক সময় এক এক ধরনের রূপ। হঠাৎ এলো ভালো ব্যবহার কেন জানতে পারি? বেশি কথা পছন্দ করি না, তোমাকে যেটা নিষেধ করেছি ওটাই করো। ইফাজ আমাকে আরও অবাক করে দিয়ে একটা লিপস্টিক এনে আমার ঠোঁটে লাগিয়ে দাও। নাও, এটা পারফেক্ট, চলে নিচে যাও। ইফাজ অতসীকে নিয়ে নিচে গেল। অতসী নিচে নামতেই দেখে মেহমানরা চলে আসে। অতসী সবাইকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইফাজ তো দেখি বেশ বউ পাগল, বউকে ছাড়া এতক্ষণ নিচে নামে না। ইফাজ মুখে হাসি টেনে বলল, মামা, আপনিও তো মামিকে ছাড়া কোথাও যান না, তাহলে আপনিও বউ পাগল? আমরা তো মামা ভাগ্নে দুজনে মিলে থাকাটাই তো স্বাভাবিক। ইফাজ সবার সামনে অমন কথা বলছে, তাই ইমায়েত সাহেব একটু নড়েচড়ে বসলেন। ইফাজ, বাচ্চারা আছে এখানে, সে প্রথম থেকেই ছিল। কথার মধ্যে
একটা মেয়ে আর একটা ছেলে আসলো। মেয়েটা দৌড়ে এসে ইফাজকে জড়িয়ে ধরলে এমনভাবে ধরছে মনে হচ্ছে সুপার গ্লু লাগিয়েছে। কেমন আছো ইফাজ? হ্যাঁ ভালো, তুই আছিস সুমি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। অতসী মাঝখান থেকে বলে উঠল, উনি কি ভালো হওয়ার ওষুধ নাকি? সুমি ইফাজকে ছেড়ে বাম পাশে তাকাতে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর অসুবিধা হলো না এটা ইফাজের বউ। ইফাজ সবসময়ই আমার ভালো লাগার ওষুধ ছিল, থাকবে। ইফাজ এটাকে? ইফাজ মাথা ঘুরিয়ে বলল, খাবার টেবিলে খাবার দেওয়া আছে, চলো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সবাই খাবার খাওয়ার জন্য বসে পড়লো। ইমাজ সাহেব হেসে বলল, বৌমা ও আমাদের সাথে খেতে বসো। না মামা, আমি পরে খেয়ে নিব। আরে বসো না। সুমির ভাই অতসীর দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি আমাদের সাথে বসেন প্লিজ, এতে আমাদের ভালো লাগবে। অতসী বারবার বলেছে তাই। অতসী ইপাশের পাশের চেয়ারটা দেখলো খালি। অতসী বসতে যাওয়ার আগে সুমি ইপাশের পাশে এসে বলল, এতক্ষণ অন্য চেয়ারে ছিল অতসী, যখনই চেয়ারে বসতে যাবে তখনই উঠে ইফাসের পাশে বসলো। অতসী মন খারাপ হলেও ও মানিয়ে নিয়ে পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ল। তানিয়া বেগম কিচেন থেকে এসে দেখলো অতসী খাবার সবার সাথে বসেছে খাওয়ার জন্য, তাই তেলে বেগুনে জ্বলে উঠল। মহারানী দেখছি খেতে বসেছে, তাহলে খাবার কি আমি সার্ভ করবো? কথা শোনা মাত্র অতসী উঠে দ্রুত খাবার সার্ভ করতে থাকে। সবাই খাওয়া ব্যস্ত। অতসী লুকিয়ে চোখের জল মুছতেছে। এভাবে লোকের সামনে অপমান না করলেও পারতো। একটু ভালোবেসে কথাগুলো বললে কি হতো? রূপা রিমি কি কখনো উনি এভাবে বলতে পারতো? তোমার এই চেহারা দেখতে কেউ এখানে বসেনি, কার কী লাগবে দেখো। অতসী চোখ মুছে সবাইকে জিজ্ঞাসা করলো কিছু লাগবে কিনা। সবার খাওয়া শেষ হয়ে খাওয়ার সাথে সাথে প্লেট ধুয়ে নিল, কিচেনে সব কিছু গুছিয়ে নিল। রানুকে ছুটি দিয়ে দিয়েছে, রানু কালকে সকালে আবার আসবে। একটা প্লেট নিয়ে খাবার খেতে গেল অতসী। খাবার খেতে গিয়ে দেখলো অল্প ভাত, একটু মাংস আর একটা বাটিতে একটু ডাল অবশিষ্ট। অতসীতে দেখছিল অনেকগুলো খাবার আছে, তাহলে হয়তো তানিয়া বেগম খাবার ফ্রিজে রেখে চলে গেছে। অতসী এই খাবারটুকু নিয়ে খেয়ে নিল। খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতে দেখে ইফাজ আর সুমি ও তার ভাই বসে গল্প করছে। অতসী দরজায় দাঁড়িয়ে ইফাজ বলল, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও। অবাক হলাম, সাথে এমনটাও হতে পারে তা অভাবনীয় ছিল। গেস্ট রুমের দিকে যেতে দেখলাম গেস্ট রুমের তালা বন্ধ। হতাশ হয়ে সোফার রুমটার দিকে পা বাড়ালাম। লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে ইফাসের মা এসে বলল, এমন হাতির মতো শরীর নিয়ে সোফায় শুয়ে পড়লে তো সোফা বেশি দিন টিকবে না, অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ো। এমন কথা শুনে শুনে সাথে সাথে শোয়া থেকে উঠে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, এখন ফ্লোরে শুয়ে পড়লে বলবেন কার্পেট ছিঁড়ে দেবে। কথাটা বলে সাথে সাথে কিচেনে বাইরে শুয়ে পড়লাম। বড্ড গরম, তাও সহ্য করতে হবে, কিছু করার নেই। মনে মনে শুধু এইটুকু বললাম, ভাগ্য যেন কারণ হয়। ফ্লোরে শুয়ে শুয়ে মনে হলো কয়েক বছর আগের একটা স্মৃতি। শিউলি আমার বান্ধবী ছিল। স্কুল শেষে বাড়িতে এসে শিউলির সাথে পুতুল খেলতাম। একদিন স্কুল থেকে এসে খেয়ে শিউলিদের বাড়িতে গেটে যেতে দেখলাম শিউলির বাবা তার মাকে মারতেছে। এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে থাকি। আমার কান্না শুনে মা বাড়ি থেকে দৌড়ে এসে চাচার কাছ থেকে চাচিকে আমাদের বাসায় নিয়ে যায়। সেদিন চাচির সাথে আমিও অনেক কেঁদেছিলাম। আর চাচিকে বলেছিলাম, চাচি তুমি চলে যাও না, ওই পাষাণ মানুষটার কাছে কেন পড়ে আছো, মার খাচ্ছ। চাচি আমার মাথায় হাত রেখে বলেছিল, আমার যে 3টে ছেলে মেয়ে আছে তাদের ছেড়ে আমি কোথায় যাব বলো। আমি প্রত্যুত্তরে বলেছিলাম, চাচি তুমি কাজ করে খাবে, এত তোমার চাচার নির্যাতন সহ্য করতে হবে না। এখন তো তোমার চাচার নির্যাতন সহ্য করি, তোমার চাচার কাছ থেকে গেলে সংসার ভেঙে দিলে তো পরিবার, সমাজ, সবার মানসিক নির্যাতন সহ্য করতে হবে। চাচির কথাটা শুনে সেদিন কোনো কিছুর উত্তর দিতে পারিনি, কারণ আমি তো এমন পরিস্থিতিতে পড়িনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখলাম জানলা সব খোলা। দ্রুত উঠে গিয়ে জানলা বন্ধ করলাম। দেওয়ালে টাঙিয়ে রাখা মস্ত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটাগুলো টিকটিক করে ঘুরছে। সময় তখন 3:25। বৃষ্টির বেগ বেড়ে যেতে আমি বারান্দা গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি পড়ার শব্দে চারিদিক মুখরিত। এমন বৃষ্টি দেখলে কোনো মানব না ছুঁয়ে দিতে চাই, তাই আর নিজেকে আটকে রেখে না থাকলে বৃষ্টি ছুঁয়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ কেউ আমাকে স্পর্শ করতে ভয় পেয়ে গেলাম। পিছনে তাকাতে দেখলাম ইফাজ। আপনি এখানে? অন্য কাউকে আশা করছিলে বুঝি? আপনি আপনার মতো না। এটা বলে আবার বাইরে হাত দিয়ে বৃষ্টির পানি ধরার চেষ্টা করলাম। ইফাজ আমাকে হ্যাঁচকা টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে হাত দিয়ে আমার 2 গাল চেপে ধরে। তুই আমার মতো না মানে কি বোঝাতে চাচ্ছিস? আমার চোখে পানি ইফাজের হাতে পড়তেই ইফাজ আমার মুখ ছেড়ে দেয়। কিছু বোঝাতে চাইনি। তা এত রাতে আমার কাছে কেন এসেছেন স্বামীর অধিকার খাটাতে? ইফাজ আমার চোখে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, টাকা দিয়ে কিনে বিয়ে করেছি, বিয়ে না করে পতিতা নিয়ে আসতেন। সাথে সাথে ইফাজ অতচিৎকে কয়েকটা থাপ্পড় মারে। অতসী চিৎকার করে কাঁদে না, শুধু চোখে পানি পড়ছে। চোখের পানি মুছে উত্তর দিল, বিয়ে করছেন স্বীকার করতে পারবেন না, টাকা দিয়ে কিনেছেন এটা স্বীকার করতে পারবেন। তাহলে আমাকে কেন কিনে এলেন? পতিতা আনতে পারতেন। খুব বার বেড়েছ তো। দেখ তোকে এখন কতটা কষ্ট করতে হয়। কষ্ট করতে হবেই,
কারণ আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন। অতসী নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো। দিনকে দিন যে এগুলো অসহ্য হয়ে গিয়েছে। 5টার দিকে অতসী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে যায়। কিচেনে গিয়ে নাস্তা বানাতে থাকে। 8টার সময় সকলের নাস্তা রেডি করে ফেলে। অতসী হঠাৎ করে নিচে বসে পড়ে, পাটা চলছে না। কয়দিন যদি বাবার বাড়ি গিয়ে থেকে আসতে পারতো তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো। ভাবি, আপনি ফ্লোরে বসে আছেন কেন? আপনি কি অসুস্থ? চোখ তুলে তাকিয়ে দেখলো সুমির ভাই রিহান এটা। রিহান দ্রুত জগ থেকে পানির গ্লাস অতসীর দিকে এগিয়ে দিল। অতসী পানিটুকু খেয়ে হাঁপাচ্ছে। রোহান অতসীকে হাত ধরে টেনে তুলল, উঠিয়ে সোফায় নিয়ে বসালো। এটা ইফাজ দেখে রোহান ইফাজকে দেখে বলল, ভাইয়া ভাবি এত অসুস্থ, তাহলে ভাবিকে দিয়ে কাজ করাচ্ছ কেন? ইফাজ অতসীকে উদ্দেশ্য করে বলল, কি অতসী, এখন তো মনে হচ্ছে রোহানের দেওয়া পানি খেয়ে তুমি সম্পূর্ণ সুস্থ। অতসী কতক্ষণ চুপ থেকে আস্তে আস্তে উপরে চলে গেল। অতসী রুমে যাওয়ার সাথে সাথে ইফাজ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইফাজ মুখে সিগারেট ছিল, সিগারেটের ধোঁয়া অতসীর মুখের উপর ছেড়ে বলল, রোহানকে তোর ভাল লাগে? রোহান আপনার ভাই হয় তো কি হয়েছে? আমার থেকে তো বেশি রোহানের জ্বলে। আপনার তো আমার থেকে বেশি আপনার সুমির জন্য জ্বলে। ইফাজ হঠাৎ অতসীকে জড়িয়ে ধরে, কিন্তু অতসী ধরতে সে অতসীর পেটের সাইডে যন্ত্রণা অনুভব করে। অতসী ইফাজকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয়। ইফাজ জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে অতসীর পেটের সাইডে। অতসী কান্না করতে থাকে, আল্লাহও একদিন আপনার বিচার করবে। আমাকে যে কষ্ট দিচ্ছেন তার থেকে 1000 গুণ কষ্ট আপনাকে পেতে হবে। ইফাজ হেসে রুম থেকে চলে যায়। অতসী দৌড়ে তানিয়া বেগমের রুমে যায়। মা, আপনার ছেলে আমাকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তানিয়া বেগম পানটা মুখে পুড়ে দিয়ে বলল, তোমার স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না হয় আমাকে বলো না। তুমি যদি ভালো হতে তাহলে কি আর আমার ছেলে অমন করতো? তাছাড়া ওটুকু কষ্ট না করতে পারলে স্বামীর সংসার করবে কি করে? মা, আপনাকেও বুঝি ইফাজের বাবা এমন জ্বলন্ত সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিল? অতসী, চিল্লাবে না। কেন চিল্লালে কি করবে তুই? এই মহিলা সাপের মতো ফনা তুলছে। এরা সাপের থেকেও বিষাক্ত। সাপের বিষ তো তোলা যায়, এই মানুষরূপী বিষ পৃথিবীর কোনো প্রান্তে গেলেও তুলতে পারবে না। অতসী রোহানের খুঁজে বের করলো। রোহান ফোন দিয়ে অতসীর মাকে ফোন করলো। হ্যালো মা, আমি অতসী। ওপাশ থেকে অতসীর মা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে, তুই কাঁদছিস কেন? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। শুধু এটুকু বলে অতসী কল কেটে দেয়। এ বাড়িতে কেউ তাকে ফোন দিবে না তা অতসী ভালো করে জানে। তাই সে রোহানকে খুঁজে বের করলো। অতসী অনেক ভেবে সিদ্ধান্ত নিল ইফাজের সাথে থাকা সম্ভব না। অতসী ইফাজকে কল খুঁজতে রুমে যায়, কিন্তু পায় না। তারপর পুরো বাড়ি খুঁজতে শুরু করে, কোথাও পায় না। অবশেষে ছাদে পা রাখতে দেখে ইফাজ চা খাচ্ছে আর সুমির সাথে হেসে হেসে কথা বলছে। আমার একটা কথা ছিল, এখন সামনে থেকে যা, পরে শুনবো। ইম্পর্টেন্ট কথা ছিল। বললাম তো সামনে থেকে যা। হ্যাঁ, আমি সারা জীবনের জন্য সামনে থেকে চলে যাচ্ছি। আমি ডিভোর্স চাই। ইফাজ কথাটা শুনে অট্ট হাসি দিল। চাটা শেষ করে বলল, 5 লাখ টাকা দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দেবো। এত টাকা আমি কোথায় পাবো? কেন, তোমাকে বাবা বলো? আমার বাবাকে এত টাকা থাকলে আপনার মতো খারাপ মানুষের হাতে আমাকে তুলে দিত? ইফাজ রেগে গিয়ে গিয়ে চিৎকার দিয়ে বলো, অতসী আর পিছনে ফিরে না তাকিয়ে দাদিমার রুমে চলে গেল। অতসী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। অতসীর দাদিমা বেশ ভয় পেয়ে যায়, তা অতসীকে কিছু বলে না। কান্না করুক, কান্না করলে নিজেকে অনেক হালকা লাগবে। কিছুক্ষণ পর অতসী শাড়িটা সাইডে রেখে সরিয়ে দাদিমাকে দেখায়। দাদিমা পোড়া দাগটা দেখে আঁতকে ওঠে। ফর্সা শরীরে দাগটা সে স্পষ্ট দেখা যাচ্ছে। ইফাজ তোকে এভাবে আঘাত করছে? অতসী মাথা নাড়িয়ে মুখে আঁচল গুছে কান্না শুরু করে। হাবিব বেগম অতসীর চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদিস না বোন, ধৈর্য ধারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রেখেছে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ প্রতিযোগিতা করো। দাদিমা, মানুষ যত পাষাণ কী করে হতে পারে? তোর শাশুড়ি তানিয়া এর থেকে জঘন্য মানুষ আর হতে পারে না। খুব লোভী মানুষ। আমার নামে আমার বাবার 5 তলা একটা বাড়ি লিখে দিয়ে গেছে। এই বাড়িটার জন্য শুধু আমার সাথে ভালো ব্যবহার করেছে, নয়তো আমাকে কবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। কদিন আমাকে বিভিন্নভাবে বাড়িটা লিখিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। দাদিমা, তোমার সাথেও উনি এমন করে? যদি সুযোগ পেতে তাহলে করতো। আমার নাতি নাতনিদের জন্য পারি না। এই মেয়েকে বিয়ে করার পরেই পই পই করে তোমার শ্বশুরকে বারণ করেছিলাম, কিন্তু তোর শ্বশুর আমার কথা শোনেনি। বাবাকে ভালোবেসে বিয়ে করেছে? না, আমার ছেলে ইমরুল বড্ড ভালো ছেলে ছিল। হঠাৎ তানিয়ার বড় বোন ইয়াসমিনকে দেখে ভালো লাগে। যখন ইয়াসমিনকে প্রেমের প্রস্তাব দেয় তখন ইয়াসমিন রাজি হয়ে যায়। তোর শ্বশুরের সময় ইয়াসমিন খুব স্টাইলিশ মেয়ে ছিল। ও সবসময় সেজেগুজে থাকতো, কখনো ঠোঁটে লিপস্টিক, হাতে একগুচ্ছ চুড়ি ছাড়া দেখিনি। ইয়াসমিনের বাবা ছিল এলাকার চেয়ারম্যান। আমি যখন বিয়ের প্রস্তাব নিয়ে ইয়াসমিনের বাবার কাছে যাই, উনি সরাসরি না করে দেন। ইমরুলের কাছে উনি মেয়ে বিয়ে দিবেন না। তখন তোর দাদা শ্বশুর মারা গিয়েছিল। আমাদের ফ্যামিলি ক্রাইসিস চলছিল। আমি বিয়ের প্রস্তাব যাওয়ার 1 সপ্তাহের মধ্যে ইয়াসমিনকে
তোর নানা শ্বশুর বিয়ে দিয়ে দেয়। এতে ইমরুল ক্ষিপ্ত হয়ে বলেছিল, আমি এই চেয়ারম্যানের 3 মেয়ের থেকে 1 মেয়েকে বিয়ে করব। তানিয়া আগে থেকে ইমরুলকে পছন্দ করতো, তাই ইয়াসমিনকে বিয়ের কয়েকদিনের মধ্যে ইমরুল তানিয়াকে বিয়ে করে ফেলে। কিন্তু তানিয়ার সাথে বনিব না কখনো ভালো হতো না ইমরুলের, সবসময় মানসিক অশান্তি রাখতো। হঠাৎ একদিন ইমরুল আমাদের ছেড়ে কোথায় চলে গেল, তা আর কখনো কেউ খুঁজে পেলাম না। দেখতো, একদিন আমাদের চলার পথে টাকা পর্যন্ত ছিল না, তখন আমরা খুব সুখে ছিলাম। যখনই টাকা পয়সা হাতে আসতে শুরু করলো, সংসারটা চমার অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। হাবিব বেগমের কথাগুলো বলে কাঁদছে, অথচ কেউ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, দাদিমা, আমাকে বাবার ছবি দেখাতে পারবেন? কেন পারবো না, তুই বস, আমি ছবিটা নিয়ে আসছি। অতসীকে বসিয়ে খাটিয়ার নিচ থেকে একটা সুটকেস বের করলো। উপরে কিছু ময়লা জমে আছে। অতসী উঠে ময়লা পরিষ্কার করে নিল। হাবিবা বেগম চাবির গোছা বের করে চাবি খুলে সুটকেস খুললো। অতসীকে বের করে একটা অ্যালবাম দিল। প্রথম পাতায় খুলতে দাদিমা বলল, এটা তোর দাদা শ্বশুর। অতসী হেসে বলল, বেশ মানিয়েছে তোমাদের দুজনকে, কি সুন্দর কাপেল পিক তুলেছে, কিন্তু ছবিটা সাদা কালো। হাবিবা বেগম হাসি দিয়ে পরের পাতা উল্টিয়ে বলল, এটা হলো তোর শ্বশুর। অতসী মন দিয়ে দেখলো, খুব স্মার্ট উনি, একটা প্যান্ট পরা, তাও আবার অনেক লুকস, কিন্তু টাকনা উপরে, মাথায় টুপি দেওয়া। অতসী হাসি দিয়ে বলল, অনেক আগের ছবি তাই না দাদিমা? তাও এত হাবিব বেগম আরেকটা পাতা উল্টাতে একটা মেয়ের ছবি দেখলো। এটা হলো ইয়াসমিন। অতসী ছবিটা দেখে থমকে গেল। উনি দেখতে অনেক সুন্দরী। ছবিটার উপর হাত বুলিয়ে অতসী জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদিমা, এই ইয়াসমিন আন্টি কোথায়? ওনাকে তো একবার আসতে দেখলাম না। ইয়াসমিনের বিয়ের 6 মাস পরে অন্তঃসত্ত্বা অবস্থায় আগুনে পুড়ে যে মারা গেছে। নতুন বউ কোথায় গো তুমি? সারা বাড়ি খুঁজে আসলাম। রানুকে দেখে অতসী উঠে গিয়ে জিজ্ঞাসা করলো, কেন, কী হয়েছে? তোমার মা এসেছে। অতসী এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে চলে যায়। অতসী তার মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করে, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কী হয়েছে আগে বলতো? আমি এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দিবে না মা। অতসী, কী হয়েছে খুলে বলবি তো? তানিয়া বেগম হাসি দিয়ে বলল, বুঝিনি তো, আজকালকার ছেলে মেয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকুটি হচ্ছে, এর জন্য অতসী এমন করছে। মা, আমি চলে যাব বললাম তো। অতসী, ব্যাস এখানে শুনে আপা, আপনার মেয়েকে একটু বুঝান, স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু কথা কাটাকাটি হয়, তাই বলে কি চলে যেতে হবে? এইটুকু বলে তানিয়া বেগম চলে গেল। অতসীর মা অতসীকে টেনে সোফায় বসলো। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা হলো, ইফাসের সাথে রাগারাগির কী কারণ? মা, রাগ তো সবার সাথে করা যায় না, তাহলে ইফাস কি বকা দিয়েছে? মা শোনো, আমি এত কিছু বলতে পারবো না, আমি সংসার করতে চাই না আমার ডিভোর্স লোকে। অতসী, মা জোরে চিৎকার করছো কেন? তুই তো জানিস তোর বাবা অসুস্থ, তো আমি কি এখানে ওদের অত্যাচারে পচে মরবো নাকি? কত কষ্ট করে বিয়েটা দিয়েছি, বিয়ের কদিন পর পার না হতে ডিভোর্সের কথা বলছিস কেন? অথচ শাড়ির সাইডে পোড়া ফেলা দাগটা দেখালো। মা, এটা দেখো, তুমি বলবে এখানে থাকার জন্য? অতসী মার সাথে সাথে ইফাসকে ডেকে সামনে আনে। ইফাস, আমার মেয়েটাকে খুব আদর করে বড় করেছি, তুমি এটা করছো? ইফাস কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়েছে। উত্তর দিচ্ছে না কেন? আমার পায়ে ধরে আমার মেয়েকে বিয়ে করেছো, এতটা অত্যাচার করবে জানলে তোমার হাতে কখনোই মেয়েকে তুলে দিতাম না। আসলে মা, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি, শেষবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন হবে না। ইফাজকে অতসীর মা অনেক কথা বলল। ইফাজ এমনভাবে ক্ষমা চাচ্ছে, ক্ষমা না করে কোনো উপায় নেই। অতসীকে সামনে নিয়ে অতসীর মা বসে আছে। মারে, জন্ম মৃত্যু বিয়ে জীবনে একবারই হয়, এই সংসারটা ভেঙে গেলে কলঙ্কটা তোর গায়ে মাখবে। ইফাজ ছেলে মানুষ, সে আবার বিয়ে করে নেবে, কিন্তু তোর যদি বিয়ে না হয়, তাও সারা জীবন শুনতে হবে তোর আগে বিয়ে হয়েছে। আবার সমাজের মানুষে কী না বলবে, তুই একটু মানিয়ে নে মা। মা, আমি তো আর বিয়ে করব না, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, তোমাদের অনেক সুখে রাখবো। দেখো, আমি জীবনে কখনো বিয়ে করব না, নিয়ে যাও না মা তোমার সাথে। অথচ বিয়েটা ছেলে খেলা না, নিজেকে ওদের সাথে মানিয়ে নে। মা, তুমি এমনভাবে কি করে বলতে পারো? আমি এখানে ভালো নেই। আচ্ছা, এবারই শেষ, এরপর যদি ইফাস কিছু করে তাহলে আমি তোকে নিজের বাসায় নিয়ে যাব। অথচ মায়ের সাথে আর কোনো কথা বলছে না, দৌড়ে ছাদে চলে যায়। ছাদের এক করে বসে বসে কাঁদছে, বেশ যন্ত্রণা করছে পোড়া জায়গাটাতে। অথচ বসে বসে গাছের পাতা একটা একটা করে ছিঁড়ছে, সব রাগ যেন এই গাছের পাতাগুলোর উপর যাচ্ছে। হঠাৎ বাতাস আসতে চুলগুলো উঠতে শুরু করলো। হাত খোপা করা ছিল, তাই সহজে চুলগুলো খুলে গেল। আস্তে আস্তে বাতাসের বেগ বাড়তে থাকলো। অবাধ্য চুলগুলো হুমড়ি খেয়ে এসে মুখের উপর পড়ছে। চুলগুলো সরানোর ব্যর্থ চেষ্টা করছে, না সরালেই কী বা হবে, আবার সে বাধ্য হয়ে মুখের উপর এসে পড়বে। বা অবাধ্য চুলগুলোর মতো নিজের জীবনটা হয়ে গেছে। বারবার ইফাস নামক কালো অধ্যায় থেকে বের হতে চাইলেও বের হতে পারছে না। বৃষ্টির ছোঁয়ায় কল্পনার সুতায় ছেড়ে বেরিয়ে আসলো অতসী। বৃষ্টি হচ্ছে নিজের দেহে,
পুড়ে যাওয়া যন্ত্রণা, মনের বিশাল ক্ষত হওয়া যন্ত্রণা, চোখের অবাধ পানি সব বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেছে। অতসী উঠে নিচে গিয়ে তাকালো, মাটির ভেজা গন্ধ আসছে চারপাশ থেকে। অতসী বেশ বৃষ্টি পছন্দ। যখন বাবা বাসায় ছিল তখন বৃষ্টি আসলে রান্না করতেও খুব ইচ্ছে করে। যদিও অত ভালো হতো না রান্না, তাও 3 বোন মিলে মজা করে রান্না করতো। খেতে যেমনই হোক রান্না করতে ভালো লাগতো। কিন্তু এগুলো সব স্মৃতি। নির্দিষ্ট একটা বয়সে মেয়েরা হয়তো বাবার মায়ের কাছে বোঝা হয়ে পারে। এই পরিস্থিতি দাঁড়িয়ে এমনটা মনে হয় কি কাম্য নয়? নিজেকে নিজে প্রশ্ন করে আকাশের দিকে তাকিয়ে নিচে পড়ে যায়। পাশে একটা চেয়ার ছিল, চেয়ারে মাথা ঠেকিয়ে অতসী চোখ বন্ধ করে আছে। বৃষ্টি ছেড়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও রান্না বসানো হয়নি। বাসায় এত মেহমান, কি করে কোনো কাণ্ডজ্ঞান নেই? রানুকে ডেকে কথাগুলো শুনিয়ে দিল তানিয়া বেগম। আপনিই তো নিষেধ করেছেন আমাকে রান্না করার জন্য, নতুন বউকে বলেছেন রান্না করা। তাহলে মহারানী এখন কোথায়? আমি খুঁজতেছি, পাই নাই। কোথায়? এখন আপনি খুঁজে দেখেন। ওরে, রুমে গিয়ে দেখ, পড়ে পড়ে হয়তো ঘুমাচ্ছে। গিয়েছিলাম, সুমিয়া পার ইফাজ দাবাই ছাড়া আর কেউ নেই। কি বলিস, মরে টরে গেল নাকি? এই বাড়িতে মরলে আবার ঝামেলা, কেস টেস হবে, পুলিশ এসে জেরা করবে। আপদ একটা আজকে মানিয়ে গেল, শান্তি পেলাম না। এগুলো বলতে বলতে তানিয়া বেগম ইফাজের রুমের দিকে ছুটে গেল। রেনু চুপটি করে দাঁড়িয়ে আছে। এই মহিলার ভেতরে ভেতরে কি মনুষ্যত্ব আছে? বারবার প্রশ্ন জাগছে মনে। মেয়েটা মরে গেলে কিছু যায় আসে না, কিন্তু থানায় নিয়ে ভয়। এদের কি মৃত্যু হবে না যদি কখন হয়? রানু খুব ভয় পেয়ে গেল। মেয়েটাকে কোথাও খুঁজে গেলে, খুঁজে না পাওয়া অবধি শান্তি হবে না। তানিয়া বেগম রুমে ঢুকতেই দেখে সুমি ইফাজের হাত ধরে বসে বসে মুভি দেখছে। তানিয়া বেগমকে দেখে সুমি রিয়াকশান ছিল যদি তানিয়া বেগম, তাহলে তানিয়া বেগম ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিত। কত নাটক করে ইফাজকে নিজের করে পেরেছিল এই মহিলা, এসে এখন দিবে সব মাটি করে। তানিয়া বেগম সুমির দিকে কিছুক্ষণ তাকিয়ে ইফাজকে বলল, তোর বউ কোথায় জানিস? ইফাজ উত্তর দেওয়ার আগে সুমিত উত্তর দাও। তোর বউ কেমন শব্দ ফুপি? মেয়েটার একটা নাম তো আছে, এটা তো বলতে পারো। ইফাজ খুব শান্তভাবে উত্তর দিল, হবে হয়তো কোথাও। রানু তো খুঁজলো, পায়নি। এবার ইফাজ সুমির হাত জোরে ছাড়িয়ে নিয়ে খুঁজতে চলে গেল। ইফাজ সব জায়গায় খুঁজে ছাদে যায়, কিন্তু ছাদেও পায় না। না পেয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই চোখ যায় সাইডের চেয়ারের দিকে। ইফাজ দৌড়ে গিয়ে অতসীকে ধরে নিচে পড়ে যায়। অতসীর সাথে সাথে তানিয়া বেগমের ছাতে এসেছে। অতসী এভাবে পড়ে যেতে দেখে তানিয়া বেগম বলল, ইফাজ মেয়েটা মরে গেল নাকি? মরে গেলে লাশ বাগানে পুঁতে ফেল। কথাটা শুনে ইফাজ জোরে চিৎকার করে বলল, স্টুপিড মা, আবল তাবল বকছো। ইফাজ অতসীকে কোলে তুলে নিয়ে দ্রুত রুমে নিয়ে গিয়ে বেডে শুয়ে দেয়। ইফাজ অতসীর শরীরে ভেজা, তার উপর ময়লাও লেগে আছে। এই বেডের কভারটা নষ্ট হয়ে যাবে ইফাজ। এবার ইফাজ বেশ রেগে গেল। একটা মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়ছে আর তুমি ভাবছো তোমার বেড কভার নষ্ট হয়ে যাবে? ইফাজের এমন ব্যবহার দেখে তানিয়া বেগম রেগে রুম থেকে বের হয়ে যায়। মুখ ভালো করে পানি ছিটাতেই অতসীর জ্ঞান ফিরে আসে। অতসী জ্ঞান ফিরে আস্তে সে উঠে বসার চেষ্টা করে। চোখ খুলতে চারপাশে চোখ বুলাতে দেখে কেউ নেই। একটু নড়ে চড়ে শুতে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করে নিজের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করা ব্লু কালারের একটা শাড়ি শুধু শরীরে পেঁচিয়ে রেখে চলে গেছে কেউ। টেবিলের উপর ওষুধগুলো রাখলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। অতসী ইপাসের দিকে তাকিয়ে বলল, আমার ড্রেস চেঞ্জ করেছে কে? ইপাস কিছু একটা ভেবে উত্তর দিল, বউ যেহেতু আমার, মানুষ তো আর ছুতে দিতে পারি না। আর সরি, আমি শাড়ি পরাতে পারি না, তাই শুধু পেঁচিয়ে দিলাম। আমাকে উঠিয়ে আনলেন কেন? আর এত কদরই বা করছেন কেন? সেই উত্তর তোমাকে দেওয়ার প্রয়োজন বোধ করি না। অযথা কথা বলে ফালতু সময় নষ্ট করতে চাই না। সেম। এই হ্যালো, কি বললে তুমি? আপনি যেটা বলেছেন সেটাই। আমি কি বলেছি মনে করে দেখুন। বড্ড বেয়াদব তো মেয়ে, ছেড়ে দিন। আদরে ভরপুর কাউকে বিয়ে করেন। এই শোনো, তোমার সাথে কথা বলার সময় আমার নেই, আমারও কোনো ইন্টারেস্ট নেই। নিজেকে আয়নায় দেখেছেন? আপনি এতদিন বলেননি, তাই তো দেখেনি। ইফাজ আর কোনো কথা বলল না। কপাল কয়েকটা ভাঁজ ফেলে অতসীর দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে চলে গেল। নতুন বউ? ডাক্তার শুনে চোখ মেলে তাকালো। রানুকে দেখে মুচকে হাসি ফুটলো তার। কেমন লাগছে এখন? এই ভালো। আমাকে একটা হেল্প করো তো রানু। রানু বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস, কী হলো? ওই আলমারিতে দেখো একটা 3 পিস আছে, হোয়াইট কালার, একটু বের করে দিবে? রানু ঝটাপট গিয়ে আলমারি থেকে জামাটা বের করে দিল। অতসী রানুর হেল্প নিয়ে জামাটা পরে নিল। রানু অতসীকে বসিয়ে চুলগুলো ভালো করে মুছে দিয়ে বলল, উফ, শাড়িতে কেমন অস্বস্তি লাগছিল। কয়েকদিন শাড়ির মধ্যে পা লেগে পড়ে গেছিলাম। আগে কখনো শাড়ি এত টাইম পরে থাকিনি তো, তাই হয়তো এমন হয়েছে। রানু হাতে একটি প্লেট নিয়ে রুমে ঢুকেছে। হাতে খাবার প্লেট দেখে অতসী বলল, আমাকে ভর্তা করে দিতে পারবে রানু? কি ভর্তা খাবো বলো? ভর্তা বানাতে আমি প্রস্তুত রানিমা। কথাটা বলে রানু মুচকে হাসি দেয়। অথচ ভুরু কুচকে আর চোখ তাকিয়ে বলে, এটা কি বলে? দেখো না, খালাম্মা তোমাকে মহারানী ডাকে রাগ করে, আর আমি রানী বলে সম্বোধন করলাম ভালোবেসে। তুমি তো আমার কাছে রানীর মতো। এই বাসায় কেউ আমারে যথার্থ সম্মান না দিলেও ওটা তুমি। এখন বলো কিসের ভর্তা খাবে? শুটকি মাছের ভর্তা আর কালো জিরা, যদি ফ্রিজে মাছ আছে তার ভর্তা করে নিয়ে আনো না প্লিজ।
তুমি 10 মিনিট বসো, আমি আনছি। অতসী জ্বর হলে এই ভর্তাগুলো বানিয়ে খাও তো মা। বেশিক্ষণ পর ভাবি আসবো। রেহানকে দেখে মনটা ভার হয়ে গেল। ইফাজ এখন রুমে ঢুকে দেখতে পারলেই তো আবারও কেমো ঝামেলা পাকিয়ে বসবে। তাও কৃত্রিম হাসি টেনে বলে, আসুন। কেমন আছেন এখন? এই আলহামদুলিল্লাহ ভালো। রাতে খেয়েছেন? এই তো খাবার খেতে চলে এসেছে, এখন খাবো। রানু হাতে ভর্তা নিয়ে হাজির। ঝটপট ভর্তা দিয়ে ভাত মাখিয়ে অতসীকে খাইয়ে দিতে থাকে। কী সুন্দর লাগছে মেয়েটাকে। ফর্সা মুখে নাকের উপর ফুলটা ঝলঝল করছে। চুলগুলো ছেড়ে রাখায় মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এত সুন্দর একটা মেয়েকে কী করে তার উপর অত্যাচার করতে পারে, তাও মেয়েটা মুখ বুজে সহ্য করছে। রেহান কথাগুলো বলছে আর অতসীকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ইফাস রুমে ঢুকলো। রেহান কথা বলছে, অতসী হেসে হেসে উত্তর দিচ্ছে। ইফাজ বিদ্যুতের গতিতে অতসীর প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অতসীর মুখ চেপে ধরে। অথচ চোখ দিয়ে পানি পড়তে রেহান এসে ইফাজকে ধাক্কা দেয়। ভাইয়া এটা কী করছে? ভাবি ব্যথা পাচ্ছে? ভাবি ব্যথা পাচ্ছে নাকি তুই ব্যথা পাচ্ছিস? তা তো দেখতেই পাচ্ছি। ভাইয়া তুমি কি পাগল? এত নিচু মন মানসিকতা? রেহান তুই চলে যা আমার সামনে থেকে। আমার বউয়ের আশেপাশে কখনো আসবি না। বউ কাকে বলছো ভাইয়া? অত্যাচারের পাত্র বলতে পারো। আসার পর থেকেই তো দেখছি ভাবিকে তোমরা কিভাবে রেখেছো। একটা মানুষকে এত মানসিক শারীরিক অশান্তির মধ্যে থাকতে পারে বলতে পারবা? আমার বউ আমাকে বুঝতে দে। রেহান আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। রানু এক কোণে কাছুমাছু হয়ে দাঁড়িয়েছে, ভয় পাচ্ছে অতসীর গায়ে আবার হাত তুলে। ইফাজ রানুর দিকে তাকে চিৎকার করে, দাঁড়িয়ে তামাশা দেখছি এখন? যান আপনার কাজ করেন। যাচ্ছি ভাইজান। ইফাজ অতসীর সামনে গিয়ে বলল, এই ড্রেস পরেছিলে কেন? ভুল হয়েছে। এখন থেকে বাথরুমে গেলেও আপনার অনুমতি নিয়ে যাব? সব সময় ঠোঁটের সামনে কথা প্রস্তুত থাকে। আমি কথা বলতে লেট হতে পারে, কিন্তু তোর উত্তর দিতে লেট হয় না। এখন কি আপনার অনুমতি নিয়ে কথা বলবো? আর একটাও কথা না। অথচ ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথা বলো। কি থাপ্পড় মারবে তো? রেহানের সাথে কথা বলবি না। আপনি যখন সুমির সাথে ঢলাঢলি করেন আমি কিছু বলি? সুমি আমার বোন, রেহানও আমার ভাইয়ের মতো। ভাইয়ের থেকে বর হতে বেশি সময় লাগে না, বোনের থেকে বউ হতেও বেশি সময় লাগে না। ইফাজ থাপ্পড়টা দেওয়ার জন্য হাত বাড়াতে অতসী হাতটা ধরে ফেলে। সাবধান ইফাজ চৌধুরী। মেয়েরা যেমন সহ্য করতে জানে তেমনি প্রতিবাদ করতে পারে, যেমন ভালোবাসা জানে তেমনি কষ্ট পেলে সেটাকে আঘাত করতেও জানে। কিন্তু মেয়েরা তো মেয়ের জাত, তাই সবসময় তাদের অগ্নিরূপটা দেখায় না। এমন কিছু করবে না যাতে আমি আমার ভালোবাসা ভুলে আঘাত করার জন্য অগ্রসর হই। মুখে কথা ফুটে বেশ, তাই না? তো কী করবেন? সময় হলে সব দেখবি কী করি আর না করি। ওকে, আশায় থাকলাম আপনার সিনেমা দেখার জন্য। সিনেমা মানে আপনি যা দেখাবেন তা সিনেমার থেকে কম হবে, আমি শিওর। গায়ে হাত তুলতে চাচ্ছে কথাটা বলে ইপাস রুম থেকে বের হয়ে আসে। অথচ পাশে রাখা টেবিলের উপর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ে। এত মানসিক অশান্তি আর নিতে পারছে না। এখন থেকে বের হতে পারলেই শান্তি। বেশ কয়েকদিন কেটে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, গোষ্ঠীশুদ্ধ লোকের সকল কাজ করে খাওয়া দাওয়া, দুপুরে রান্না সবাইকে খাওয়ানো, আর রাতে ক্লান্ত শরীরে একটা অমানুষের শয্যাসঙ্গী হওয়া, কারণে অকারণে কথা শোনা আর শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে। অথচ নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে, তাও কেন জানি অমানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে উঠছে না। সহ্য আর সহ্য করো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। নায়িকাদের মতো ছাদে বসে বসে যে ঢং করছো, তো বাসার কাজ করবেটাকে? কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখলো সুমি। আমি নায়িকা হলে তো খলনায়িকা মিলিয়েছে ভালো। তোর মতো বেয়াদব মাইয়া আমি বাপের জন্মে দেখিনি। নাও, তোমার জন্মে তো দেখে নিচ্ছ। যা নিচে গিয়ে কাজ কর। তোমার খাইও না, তোমার পড়িও না। তাহলে তোমার কথা শুনবো কেন? তুই তো এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসছো। এই যে আসছে, আর যাওই না। তুই আমাকে কি বলি? তোকে যদি এই বাসা থেকে না বের করছে তাহলে আমার নামও সুমি না। যাও প্লিজ, আমাকে এই বাসা থেকে বের করে দাও। আমি নরক থেকে বের হতে চাই। সুমি দৌড়ে নিচে চলে গেল। আমি আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগলাম। প্রায় দুপুর হতে চললো। রান্না বসাতে হবে। ইদানিং সুমি আমার সাথে আটার মতো লেগে থাকে। আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফেলছে কে জানে। আমি কিচেনে ঢুকে সবজিগুলো ফ্রিজে থেকে বের করলাম। রানু আমাকে ডাকতে বাইরে যেতে আমার শাশুড়ি সিংহের মতো গর্জন দিয়ে বলল, তুই সুমিকে কি বলছিস? কিছু বলিনি মা। হঠাৎ উনি আমার চুলের মুঠ ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিল। ব্যথা সহ্য করতে না পারে আমি ওনার হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করতে উনি নিচে পড়ে যায়। নিচে পড়ে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে। মায়ের কান্না শুনে ইফাজ দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। ইফাজ বের হয়ে এসে ওনাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। আমিও দরজায় বাইরে বসে বসে কাঁদছি। বেশ কিছুক্ষণ পর ইফাজ এসে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বলল, আমার মাকে মেরে আবার নাটক করছিস? গেটের সামনে মেন রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যায়। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার মাকে মেরেছিস? আমার বসার তোর আর কোনো জায়গা নেই। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। আমি ওনাকে মানিনি, উনি তো আমার মায়ের মতো। তোর আর কোনো নাটক দেখতে চাই না। ইফাজ দারোয়ানকে বলল গেট লাগিয়ে দিতে। দারোয়ান গেট লাগিয়ে দেয়। আমি চোখ মুছে বসা থেকে উঠে পড়ি।
পাশে স্যান্ডেলও নেই। এই রোদে রাস্তা গরম হয়ে আছে, একটা পা ফেললে মনে হয় পাটা পুড়ে যাচ্ছে। তাও এসব যন্ত্রণা মনের যন্ত্রণা থেকে তুচ্ছ। অথচ বাড়ির ভেতরে ঢুকে মা বলে চিৎকার দিয়ে মাটিতে বসে যায়। অতসীর মা দৌড়ে এসে মেয়ের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। অতসীকে রুমে নিয়ে যায়। অতসীর মা সাথে সাথে অতসীকে চিৎকার করে জিজ্ঞাসা করেছে। অতসী কিছুক্ষণ চুপ করে থাকতে থেকে শিমু নীলু দুজনেই নিষেধ করে এখন কিছু জিজ্ঞাসা করার জন্য। অতসীকে ওয়াশরুমে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে নীলু। অতসীর মা ইফাজকে ফোন দিয়ে ঘটনাটা জানতে পারল, কিন্তু অতসী মায়ের বিশ্বাস হচ্ছে না অতসী এমন কাজ করবে। না, কখনো না। অতসী কখনো বড়দের গায়ে হাত তুলবে না, সে যতই অপরাধ করুক না কেন। মেয়েকে ছোট থেকে বড় করেছে, কখনো তো এমন হয়নি। অতসীকে আদর করে ডেকে সে কাজটাও করতে দিব, তা কষ্ট হলেও করতে দিবে। যা বলতো তাই শুনবে। বড় হয়ে কোনো কাজের অবাধ্য হয়নি। এত লক্ষ্মী মেয়ে কখনো কাউকে মারার মতো কাজ করতে পারে না। রাতে হঠাৎ অতসী জ্ঞান হারিয়ে ফেলে। শরীরটা দুর্বল, তাই বাসায় একটা ডাক্তার দেখলো। ডাক্তার এসে চেক আপ করার পর যা বলল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। উনি প্রেগনেন্ট, প্রায় 3 মাস হয়। ওনার খাওয়া দাওয়া অনেক অবহেলা, ঠিকমতো পুষ্টিকর খাবার দাবার খাবেন। আর কিছু টেস্ট দিয়ে গেছি, তা করাতে ভুলবেন না। কথা শুনে অতসীর চোখ দিয়ে স্রোতের মতো পানি গড়িয়ে পড়ছে। এতটা কেয়ারলেস, নিজের ভেতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে, তা সে ঘুণক্ষরে টের পায়নি। ওই পাষাণ অত্যাচারের বংশের বাচ্চা থেকে না হওয়া ভালো ছিল। গর্বের কলঙ্ক এটা। অতসীর কথা শুনে জোরে চিৎকার করে ওঠে। মা, ও আমার সন্তান। ওর পিতার পরিচয় হোক না হোক কেন, আমি ওর মা। এই সন্তান রেখে তুই কী করবি? তুমি যখন আমাকে গর্ভধারণ করেছিলে তখন একবার ভেবেছিলে আমাকে পেটে রেখে কী করবে? তুই আর একটা বাচ্চা, এক বাচ্চা। অতসী খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? তোর বাবার সাথে বরাবরই আমার ভালো সম্পর্ক ছিল, আমাকে অনেক যত্ন দিত। সেখানে ইফাজ তোর ছায়াটাও সহ্য করতে পারে না। তারপর তোরা দুজনে ডিভোর্সের কথা ভাবছিস। ডিভোর্স হয়ে গেলে এ বাচ্চাকে খাওয়াবি কি? আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার রিজিক দিয়ে দেয়। আল্লাহ সবার রিজিকের মালিক, তোমাকে এগুলো না ভাবলেও চলবে। তাও সেই তো আমার ঘাড়েই এসে পড়বে। মা, চিল্লিয়ে কী হবে? আমাদের ঘাড়েই তো এসে বসবি। ডিভোর্স তো হলোই না, তার আগে তোমার এত চিন্তা? মেয়ে হলে বুঝবি কত জ্বালা। আর তার থেকে ডিভোর্সের প্রয়োজনে বাচ্চা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়তো বাচ্চাটা তাদের সম্পর্ক আবার জোড়া লাগবে। মা, হয়েছে, অনেক বলেছ, এখন আমার সামনে থেকে চলে যাও। অথচ বালিশে মুখ গুজে কাঁদছে। কাঁদবই না বা কেন? যখন শুনেছিল মা হবে তখন মনের ভিতরে সুপ্ত অনুভূতিগুলো নাড়াচাড়া দিয়েছিল। এমন অনুভূতিটুকু জীবনে আর কখনো হয়নি। হয়তো ইফাজ অনেক অত্যাচার করেছে, কিন্তু বাচ্চাটা তো আল্লাহর দান। অথচ কত শত স্বপ্ন বুনতো, ছোট্ট একটা সংসার হবে, মা হবে, ছোট ছোট পাগুলো বারবার ছুঁয়ে দেখবে, ছোট ছোট মুখটাতে অসংখ্য চুমু ভরিয়ে দেবে। আর যখন কান্না করবে তখন হাজার গল্পের ঝুড়ি খুলে পড়বে, আদর করে বুকে জড়িয়ে দেবে। কী আনন্দ! আর বরটা খুব আদর করবে। প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে যাই হোক ভালো করে দুটো কথা বলবে। কিন্তু সবার ভাগ্য তো আর এক নয়। অথচ জানলায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, এত কষ্টের মধ্যেও কেন জানি না আনন্দ লেগেছে। আসার পর থেকে কেউ একবারও কল দিয়ে জিজ্ঞাসা করেনি কেমন আছো। নিজেই নিজের বোকামির কথা ভেবে হাসি পাচ্ছে। যারা বাসায় থেকে বের করে দিল তারা নাকি আবার কল দিয়ে জিজ্ঞাসা করবে, আপু তুই কি পাগল হয়ে গেছিস, এভাবে হাসছিস কেন? অথচ হঠাৎ শব্দ শুনে ভয় পেয়ে গেল। পিছনে ফিরে দেখলো শিমু। অনেকদিন হাসা হয় না, তাই একটু হেসলাম। বাবা ডাকছে, কখন থেকে শুনেছিস? না তো। আচ্ছা তুই যা, আমি বাবার কাছে আসছি। মাথায় ওড়নাটা দিয়ে বাবার রুমের দিকে পা বাড়ালাম। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইতে বাবা জোরে কেঁদে উঠল। আমি দ্রুত গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। মারে, আমি তোকে আগুনের মধ্যে ফেলেছি, আমাকে তুই মাফ করে দিস। তোমার কোনো দোষ নেই বাবা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কেন বাবা মা চায় না তার সন্তান কষ্টে থাকুক? তুই আর ওই বাড়িতে পা রাখিস না মা। নিজে তো কামাই করতে জানো না, আর মেয়েকে বলছো শ্বশুরবাড়ি না যেতে? 2টা মেয়ে আছে, বিয়ে দিতে হবে, সেই খেয়াল কি আছে? মা, বাবাকে কেন বকছো? বললাম তো আমি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো না। শোনো মেয়ে, এত কিছু বলে লাভ নেই। সেই ইফাজ আসলে সোজা চলে যাবি। মেয়েদের এত তেজ থাকা ভালো না। অথচ মুখে কিছু না বলে শুধু মুখ মুছে রুম থেকে বেরোসে। মা তো খারাপ কিছু বলেনি, ভয় পাচ্ছে আমি আমার সন্তানের বাড়তি খরচ হয়ে দাঁড়াবো, তাই। ভাগ্য কি কখনো পরিবর্তন হবে না? কিন্তু যাই হয়ে যাক, ওই বাসায় আমি যাচ্ছি না শিওর। হঠাৎ ফোনটা বেজে উঠতেই রিসিভ করলেন মা। কিছুক্ষণ কথা বলে ফোনটা আমাকে দিল। হয়তো ইফাজ হবে তাই ফোনটা ধরতে চাইনি। মা জোর করে আমার হাতে দিয়ে চলে গেল। কণ্ঠটা চিনতে অসুবিধা হয়নি। দাদিমা কল দিয়েছে। কেমন আছিস তুই? এই তো দাদিমা, ভালো। আর কত রাগ করে থাকবি, এবার বাসায় চলে আয়। সবার ভাগ্যে আর কি সুখ থাকে? কদিন পর বাচ্চার মা হবি, এখন সব রাগ অভিমান ভুলে আয়। আমি আসিনি দাদিমা, বিনা অপরাধে বের করে দেওয়া আছে। নিজের সংসার ধরে রাখতে চাইলে বিয়ে হলে কতটা ঝড়ঝাপটাই কাটাতে হয়। যদি ইফাজ ঠিক থাকতো তাহলে সংসার ধরে রাখার চেষ্টা করতাম। যে সংসার আমার না, তা ধরে রাখার কোনো প্রশ্নই আসে না। অথচ চলে আয় বোন, এসব জেদ করিস না, দেখবি সব ঠিক হয়েছে। ইফাজ পরিবর্তন হবে তা আমিও জানি, কিন্তু আমি চলে যাওয়ার পর। আচ্ছা দাদিমা,
রাখি, পরে কথা বলবো। এটুকু বলে কেটে দিলাম। যত কথা বলবো তত এসব কথা শুনতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে চোখ বন্ধ করে শুয়েছে, অমনি কলিং বেল বাজলো। আমার শরীরটা ভালো নেই, তাই আমি উঠলাম না। আগের নাই চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। অতসী ডাক্তার শুনে চোখ মেলে তাকাতে দেখলাম ইফাজ এসেছে, সাথে আরেকটা লোক। ইফাজ আমার দিকে তাকিয়ে বলল, ডিভোর্স চাইছিলে না? তার আগে আমার টাকাটা দিয়ে নাও। কিসের টাকা? ন্যাকা সেজো না, খুব ভালো করেই জানো কিসের টাকা। টাকা দেওয়ার সময় তো আমাকে দেননি, তাহলে এখন আমার কাছে খুঁজছেন কেন? তোমার মা তো নিয়েছে, তাহলে মায়ের কাছে খুঁজুন। ইফাজ, বিয়েটা তুমি ছেলে খেলা মনে করো না। অথচ পেটে তোমার বাচ্চা, এখন কিসের ডিভোর্সের কথা বলছে? বাচ্চা মানে? নিজের বউয়ের প্রতি কি কোনো খোঁজ নেই? বাচ্চা তো কী হয়েছে? আমার বাচ্চা আমাকে দিয়ে দিক, শেষ হয়ে গেলে ঝামেলা। কেন আপনাকে দিব? তোমার এখনও সেই ক্ষমতা হয়নি যে নিজের বাচ্চা নিজের কাছে রেখে মানুষ করবে। নিজেই তো খেতে পারো না। অতসী হেসে বলল, আমি যেহেতু 10 মাস 10 দিন নিজের পেটে ক্ষমতা রাখি, তাহলে বাকি সময়টা আমার কাছে রাখতে পারতো। তার সময়ে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই তো ব্যাপার। সময় তো আপনাকে আমার থেকে খারাপ পরিস্থিতি ফেলবে। এত টাকার অহংকার, তখন কিছুই থাকবে না। অভিশাপ দিচ্ছে নাকি? সেই সাধ্য কি আমার আছে? এসব না বলে উকিল নিয়ে এসেছি, ডিভোর্স পেপারে সাইন করে দাও। শরীয়ত মধুকে অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়া আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না। ওকে, তাহলে পরে দিয়ে দেবো, আমার টাকা রেডি রাখো। অত সে আর কোনো কথা বললো না। ইফাজ উকিলকে নিয়ে বের হয়ে গেল। এখন আর কান্না করতে ইচ্ছে করছে না। আর কত কান্না করবে? এখন অভ্যাস হয়ে গেছে। জানলা দিয়ে বাইরে তাকাতে দেখলো সন্ধ্যা হয়ে এসেছে, তাই আবার রুমে থেকে বের হলো। শিমু নীলু দুজনে একটা প্লেটে হাতে করে নিয়ে রুমে ঢুকছে। আপু, বলো তো এটাতে কী আছে? অত সে কিছুক্ষণ ভেবে বলো, মনে করতে পারছি না। আচ্ছা, একটা অপশান দেই। খাবারটা তুই খুব পছন্দ করিস, আর তোকে আমরা মাঝে মাঝে খাওয়াতাম। কত কিছুই তো পছন্দের, এখন কোনটা রেখে কোনটা বলি বলতো? পারবি না তো? মনে আসছে না। প্লেটটা অতসীর সামনে এনে বলো, নারকেল আর চিনি দিয়ে মুড়ি মেখে এনেছি। এটা বলতে পারলি না? অতসী ছো মেরে হাত থেকে টান দিয়ে প্লেটটা নিয়ে কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। এটা থেকে শিমু নীলু দুজনে হাসছে। যাক, মনটা একটু ভালো হয়ে গেছে। আমাকে দিবি না নাকি? এমনভাবে খাচ্ছিস, পরে তো কিছুই পাবি না। একটা হাসি দিয়ে দুই বোনকে বলল, হাত পাত। শিমু নীলু হাত পেতে দিলে দুজনকে এক মুঠ করে মুড়ি দিয়ে হাতে নিল। আপু, এতটুকু কি খাবো বল? না খেলে রেখে চলে যা। আচ্ছা, প্লেটটা এদিকে দে, এটুকু মুড়ি মাথায় রেখে চলে যাই। অতসী প্লেটটা দিতেই নীলু প্লেটটা দিয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। অতসী শিমু দৌড়ে দৌড়ে পিছে যায়। সেই আগের মতো খুনসুটিগুলো আবার ফিরে এসে তিন বোনের চিল্লাতে যে বাড়ির মাথায় করে দিচ্ছে। অতসী বাবা কান্না করছে মেয়েদের এসব হাসি খুশি দেখে। এভাবে সবসময় হইচই করবে তাই তো চেয়েছিল, কিন্তু হঠাৎ ওই পাপের জন্য আল্লাহ এই বিয়ে নামক নরকে অতসীকে পাঠিয়েছে কে জানে। অতসী সোফায় বসে প্রচণ্ড হাঁপাচ্ছে। এটা দেখে শিমু নীলু ভয় পেয়েছে। একজন দৌড়া যায় পানি আনতে, অন্যজন হাত পাকা দিয়ে বাতাস করছে। শিমু পানি আনতে এক নিমেষে পানিটা শেষ করে পানিটা কোনো রকম উঠে গিয়ে বেডে শুয়ে পড়ে। এভাবে দৌড়াটা ঠিক হয়নি। বোঝা উচিত ছিল আমি এখন একা নেই। ভাবতে অবাক লাগে, কদিন পর ছোট্ট একটা বাচ্চা আসবে, আলমারিতে আমার জামা কাপড়ের জায়গা দখল করবে, মাঝরাতে কান্নার শব্দে ঘুম ভেঙে যাবে। কত কষ্টে ঘুম ঘুম চোখ নিয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টায় মগ্ন থাকবে। শত কষ্ট হলেও তার মুখখানা একবার দেখলে সকল কষ্ট নিমেষে উড়ে যাবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে ঘরে টুকটাক কাজ করতে লাগলাম। একটু কাজ করলে কেউ আর বলতে পারবে না শুধু বসে বসে খাই। তুই এত সকালে উঠে কাজ করছিস কেন? মা রেগে আমাকে কথাটা জিজ্ঞাসা করলো। আমি স্বাভাবিক উত্তর দিলাম, এমনি বসে থাকতে ভালো লাগে না তাই। হ্যাঁ, আমার 10 টাকার কাজ করবি, পরে আবার অসুস্থ হয়ে পড়ে 1000 টাকা টানবি। মনে মনে ভেবেছিলাম আমি কাজ করি, এটা দেখে খারাপ লাগার কারণে মা এটা জিজ্ঞাসা করছে। এখন জানতে পেলাম টাকার কথা ভেবে জিজ্ঞাসা করছে। মুচকে হাসি দিয়ে বললাম, সে তোমার ভাবতে হবে না। আমি এবার অসুস্থ হব না। আল্লাহর কাছে রোজ চাই আমি সম্পৃক্ত কোনো কাজে তোমাদের একটা টাকাও যেন না লাগে। সবার দোয়া তো আর কবুল হয় না, সে আল্লাহই ভালো জানে। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। অথচ কিচেনে ঢুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রেখে অমনি নীলু এসে হাত ধরে কিচেনে বাইরে নিয়ে এলো। অথচকে একটা চেয়ারে বসে বলল, আপু, ডাক্তার তোকে পুরো রেস্ট দিয়েছে আর তুই কাজ করছিস। আমি নীলুর মাথায় হাত বুলিয়ে দিলাম। ডাক্তার তার নিজের দায়িত্ববোধ থেকে বলেছে আমাকে বেড রেস্ট থাকার জন্য। আমি আমার দায়িত্ববোধ থেকে কাজগুলো করছি। সবার কপালে সুখ সয় না। তোর যা কাজ আছে সব আমি করে দেবো, তুই শুধু বসে বসে থাকবি। আমি বর্ষা থেকে উঠে বসলাম। এই তো সব কাজ শেষ, তুই পড়তে বস। আমি হাতের কাজগুলো সেরে এখন রুমে চলে যাই। আপু, বললাম তো আমি করে নিব, পাকনামো করতে হবে না, পড়তে বস। নীলু এখনও ছোট, আমার পরিস্থিতি সে বুঝতে পারবে না, তাও আমার কাজগুলো করে দিতে চেয়েছে, তাতেই খুশি হয়েছি।
কিচেনে ঢুকে মায়ের জন্য লেবুর শরবত বানানো। লেবুর পানি হাতে নিয়ে মায়ের রুমের দিকে যেতে দেখে একটা কাকিমা আসে। আমাকে দেখে বললো, কেমন আছিস অতসী? হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ কাকিমা ভালো। তা শ্বশুরবাড়িতে নাকি চলে এসেছিস, দুদিন খেতে পারলি না শ্বশুরবাড়িতে? এখানকার মেয়েরা স্বভাবে এমন, পান থেকে চুন খসলে বাবার বাড়ি চলে আসে। শ্বশুরবাড়িতে তো খেতে পারলি না, সেই বোঝা হয়ে তো বাবা মার ঘাড়ে পড়বে। তা আবার শুনলাম বাচ্চাও নাকি হয়েছে, জানিস? থাকবি না তো? আবার বাচ্চা ঝামেলা করতে গেলি কেন বলতো? কাকিমা, কাকা যখন আপনাকে মারতো তখন আপনি শুধু কাঁদতেন আর প্রতিদিনকার অত্যাচার সহ্য করতেন, কিন্তু কখনো প্রতিবাদ করার সাহস হয়নি আপনার। আপনার জামাইয়ের কাছ থেকে দেখে গ্রামের আরও একজন বউ পেটাতো, আর বউরা প্রতিবাদ করলে আপনি উদাহরণ হয়ে থাকতেন। সে দেখো ওই বাড়ির আশাদার বউকে কত মারে, মুখ দিয়ে কখনো কথা বের করে না। আর আমাকে দেখে 10 জন নারী শিখবে অত্যাচার মুখ বন্ধ করে থাকতে হয় না, প্রতিবাদ করতে হয়। আর বাচ্চাটা আল্লাহর দান। কত মানুষ সারাদিন কান্নাকাটি করেও বাচ্চা পায় না, আর আল্লাহ আমাকে কত সহজে দিয়ে দিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এত বড় কথা যে ভালো, নিজের সে 2টা পয়সা কামাই করার মুরত নেই। মেয়েরা ফেলনা নয় কাকিমা, আমি চাকরি করতে পারবো। আমি বাবা মার টাকা না, আমি আমার টাকায় খাবো। কথাটা বলে আমি চলে আসলাম। ভুল কিছু তো বলিনি। আমি খুব ভালো করে জানতাম এমন হাজারটা কথা শুনতে হবে, শুনতে হলেও হোক, তাও নিজের স্বাধীনভাবে বাঁচতে তো পারবো। কয়েকটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এগুলো ধুয়ে বাইরে রোদে শুকিয়ে দিলাম। কাপড়ের বালতিটা নিয়ে রুমে ঢুকতে যাবো, ঠিক তখনই অতসী বলে ডাক। পিছনে তাকিয়ে দেখলাম তানিয়া বেগম। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, রুমে চলুন মা। বসে তোমার সাথে গল্প করতে আসিনি, এই কাগজটায় সাইন করে দাও, আমি এখন চলে যাব, সময় বেশি নেই। অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, কিসের কাগজ? ইপাস সুমিকে বিয়ে করবে, যেহেতু তোমাদের ডিভোর্স হয়নি তাই অনুমতির জন্য এই পেপারটা সাইন করতে হবে। মা, আমার অনুমতি তো দরকার নেই, আপনার ছেলে বিয়ে করুক না করুক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তাও বলা যায় না তুমি যদি আবার ঝামেলা করো। হাসি দিয়ে বললাম, এত সন্দেহ চলে যান, আমিও চাই না। দেন, আমি সাইন করে দিচ্ছি। কথা বলতে হাসি মুখে পেপারটা এগিয়ে দিলাম। আমি সাইন করে ওনার হাতে পেপারটা দিতেই হাসি দিয়ে বলল, জানো আমার অনেক খুশির খবর লাগছে। খুশির খবর তোমাকেও বলি। আমার খুশি তোমারও খুশি হবে না তা আমি শিওর। ইফাজের সাথে আমি সুমির বিয়েটা দিব, এটা আমার আগের থেকে চিন্তা। কিন্তু আমার এই চিন্তার মধ্যে হাত ঢুকালো প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে আমি সবসময় ভুল বুঝিয়েছি। প্রিয়ন্তীর সামনে ইফাজকে খারাপ প্রমাণ করলাম। ইফাজের ব্যাপারটা না বুঝেই আমি প্রিয়ন্তীর মার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলাম। দুজনকে শপিংও করালাম। কিন্তু বিয়ের ঠিক আগের দিন আমি নিজেই সাক্ষী থেকে প্রিয়ন্তী আর রাহুলের বিয়ে দিলাম। অবশ্য প্রিয়ন্তী আগের থেকে জানতো যে তাদের বিয়ের 3 তারিখ ঠিক হবে, শপিং হবে, কিন্তু বিয়ে হবে না। ইফাজ ঘুণ অক্ষরে টের পায়নি সব কলকাঠি আমি নেড়েছি। তারপর আমাকে না জানিয়ে ওই তোমাকে বিয়ে করে নিল। ওই দিন ইফাজ আমার মেরে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বিয়ে যখন করেই ফেলেছে তখন আর কিছু করার বলা নেই। ভাবতে লাগলাম কি করা যায়। তখন দেখলাম তুমি যে মেয়ে, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হাসিল করা অসম্ভব। তাই সব ইফাজকে আমি হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম। ইফাজ চেয়েছিল তোমার সাথে মানিয়ে নিতে, এটা আমাকে বলেছে। তখন আমি তোমাদের সম্পর্কে ইফাজের কানে বিষ ঢেলেছি। তোমার ক্ষতি করার আমার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ইফাজ তোমাকে রাখুক তা আমি চাইনি। আমার ইচ্ছে তো পূরণের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি। প্রত্যেক দিন ইফাজের সামনে খারাপ করার জন্য নানান ফাঁদ পেতেছি, কিন্তু এত অত্যাচারও যখন তুমি ইফাজকে ছেড়ে আসছিলে না, আমি আমাকে মারার নাটকটা করলাম। সুমির বাবা বলেছিল সুমিকে বিয়ে করলে ওনার প্রপার্টি 50% আমার নামে করে দিবে। আর ইফাজ তো আমার ছেলে না, ইফাজ হচ্ছে ইমরুল ভাইয়ের ছেলে। তাকে দিয়ে যদি আমার স্বার্থে হাতে আসে তাহলে ইফাজকে কোনো হাতছাড়া করব। তাহলে ইমরুলের স্ট্যাম্প করে দিয়ে গেছে ইমরুলের সব সম্পত্তি ইফাজের নামে। আবার যাওয়ার সময় আমাকে ডিভোর্স পেপারটাও দিয়ে গেছে। তাহলে বলো, এমন লোকের সংসার আমি কোনো টিকিয়ে রাখবো? কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিয়ে বলল, চলি এবার। মনে মনে কি ভাবছো, ইফাজকে সব বলে দিবে আবার সংসার করবে ইফাজের সাথে? ভুল ভাবছো, কখনো হবে না। ইফাজ কখনো তোমার কথা বিশ্বাস করবে না। মানতে হবে মা, তুমি পাক্কা অভিনেত্রী, খলনায়িকার চরিত্রও তোমার থেকে ভালো। কথাগুলো শুনে পিছনে তাকাতেই দেখলো ইফাজ। তানিয়া বেগম খুব ভয় পেয়ে যায় ইফাজের। আরে ভয় পাচ্ছ কেন? এত বড় অভিনেত্রী, ভয় পেলে কি আর পরের সিনেমাটা করতে পারবে? ইফাজ তুই কেন কাউকে আশা করছিল বুঝি? তুই এখানে আসলি কেন? না আসলে কি তোমার আসল রূপটা দেখতে পেতাম? আমার মা বাবা, তুমি কি তুমি কি মেরে ফেলেছো নাকি কোথাও? বাবা, তুই আমাকে ভুল বুঝছিস, কথাটা শোন। আর কি কথা শুনবো? এখন আবার নতুন গল্প সাজাবে তাই তো? আমি কোনো নতুন গল্প শুনতে চাই না। এত বড় ধোঁকা
কী করে দিয়েছো তুমি? অতসীর মা দুজন একসাথে দেখে আগ্রহ নিয়ে আসে কী হয়েছে জানার জন্য। মাঝখান থেকে কথা কিছুই বুঝতে পারে না। অতসীকে জিজ্ঞাসা করে কী হয়েছে, অতসীর মুখে হাত দিয়ে চুপ করে বলে আর দেখতে বলে এখানে কী হচ্ছে। অতসী মা মাঝখান থেকে বলে ওঠে, ইফাজ বাবা, তোমার মাকে নিয়ে রুমে এসে কথা বলো। উনি আমার মা না, আমার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার যন্ত্র। আরে আপনি বলতেন আমি আপনাকে সব দিয়ে দিতাম। আপনাকে সব দিয়ে দিলে যদি আপনি সুখে থাকতেন তাহলে নিতাম, সব কেড়ে নিয়েছেন। এসব না করে আমাকে মেরে ফেলতে পারতেন। ইফাজ এসে ওনার হাতে থাকা পেপারটা ছিঁড়ে ফেলে আমার চোখের সামনে থেকে চলে যান আপনি। তানিয়া বেগম এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সোজা চলে গেল। অতসীর মা এবার আগামাথা কিছুই বুঝে না, বারবার অতসীকে ইশারা করছে, কৌতূহল ধরে রাখতে পারছে না। অতসী প্লিজ বলবি কী হয়েছে? অতসী কোনো কথা না বলে রুমে চলে যায়, ফ্যানটা হাই স্পিডে ছেড়ে দেয়। এতক্ষণে কী হলো, সবার মাথার উপর দিয়ে গেছে। অতসী কখনো ভাবে নাই এমন কিছু হতে পারে। অতসীর মা ইফাজকে এনে অতসীর রুমে বসিয়ে দিল। ইফাজকে বসিয়ে দিয়ে উনি পানি নিয়ে আসলো, পানি এনে ইফাজকে খেতে দিল। আমি বেডে শুয়ে ইফাজের মুখের দিকে তাকিয়ে আছি, চোখ দুটো লাল হয়ে গেছে, চোখের পানি টলমল করছে। ইফাজ একটু পর পর চোখের কোণে আটকে থাকা পানিগুলো মুছছে, কান্না আটকানোর যথাসাধ্য চেষ্টা করছে। ইফাজ আমি দিকে তাকাতে আমি চোখ সরি নাই। ইফাজ বাবা, তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। মা, এখন আমি খাবো না। ইফাজ ফোন করে দাদিমাকে কল দিল, কল দিয়ে অতসীদের বাসা আসতে বলতো। অতসী মা খুব আগ্রহ নিয়ে বসে আছে, তাই অতসী মাকে সব খুলে বলল। আমি শুধু চেয়ে চেয়ে সব দেখছি। ইফাজ যে আমার উপর অত্যাচার করেছে সব চোখে ভাসছে। আমার জীবনে সবচেয়ে খারাপ সময় গিয়েছে, কটা মাস সহ্য করছি অনেক সময়, তার ফল হয় আল্লাহ আমাকে দেখেছে। বেশ কিছুক্ষণের মধ্যে দেখলাম হাবিবা বেগম চলে এসেছে। সে আমার কাছে এসে, কেমন আছে নাজবো? এই তো ভালো, তুমি কেমন আছো? তোমাদের ছাড়া কি আর আমি ভালো থাকতে পারি? ভালো থাকবেন না কেন? তোমার নাতি তো আবার বিয়ে করবে, নতুন নাতবো বাবা। আমার কথা শুনে দাদিমা অবাক দৃষ্টিতে ইফাজের দিকে তাকাচ্ছে। তুই আবার বিয়ে করবি? এগুলো বাদ দিয়ে বলো, তানিয়া বেগম যে আমার মা না, তা কেন এতদিন বলনি? হাবিবা বেগম নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, তুই এসব জানলি কোথা থেকে? দাদিমা, আমি তোমাকে যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। দাদু ভাই, তুই কষ্ট পাইস না, তোর মা বাবা নেই সেজন্য। আমার মা বাবা নেই মানে? তোর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরপর থেকেই তানিয়া তোকে নিজের ছেলের মতো মানুষ করছে। তাই জন্য তোকে আমি কখনো তোর বাবা মার কথা বলিনি। তানিয়া আমাকে নিজের স্বার্থের জন্য মানুষ করছে, এটা তোমরা বুঝতে পারোনি? ইফাজ সব কিছু হাবিবা বেগমকে বলে, দাদুভাই এত কিছু বুঝি না, মাফ করিস আমাকে। অতসী মা দাদিমানকে নিয়ে গেলেন, কারণ ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। অতসী আগের ন্যায় বিছানায় শুয়ে আছে। ইফাজ আস্তে আস্তে অতসীর পাশে গিয়ে বসলো। ইফাজকে আস্তে দিকে অতসী চলে যেতে নেয়। ইফাজ জোর করে অতসীকে বেডে বসিয়ে দেয়। অতসী হাত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে অতসী ইফাজকে হাত ছাড়িয়ে নেয়। ইফাজ হঠাৎ অতসীর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, অতসী প্লিজ আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমি তোমাকে কষ্ট দিব না। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি মরে যাব। অতসী পা ছাড়িয়ে বলল, অন্যের কথা শুনে আমাকে মারতে পর্যন্ত দুবার ভাবেননি, তাকে আমি কখনো ক্ষমা করব না। স্পর্শ প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পর্ব আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।